আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন এবং আপনি একটু প্লিজ জানান যে আপনি কোথা থেকে এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি ইফতেখার এসেছি গুলশান 2 থেকে। আর রেডিও ফুর্তির ভূত এফএম এর সকল শ্রোতা বিন্দুদের আমি অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, যেহেতু আমি থাকতে পারছি না। জি আর আসলে আন্তরিক একটা ভালোবাসা, সবকিছু মিলিয়ে কিন্তু আশাটা আপনি খুব ভালো করে বলে দিয়েছেন। আসলে চলে যাচ্ছে একটু পরেই। জি আর ভূত এফএমটা শুরু হয়েছিল সেই 2008-এ, না রাসেল ভাই? 10-এ সেই 13ই অগাস্টে। জি এখন থেকে সেই থেকে কিন্তু যাত্রা শুরু করে অবিরতভাবে চলছে, ঠিকভাবেই চলছে। জি সেটাই আর কি। আর সেটাই সব শ্রোতা বন্ধুদের কাছে এটাই আর কি শেয়ার করা, যে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু ফিল করতে পারি আমরা। আমাদের অনেক ইন্দ্রিয় গ্রাহ্য অনেক কিছু হতে পারে না, যেটা কিনা আমাদের বিশ্বাসের বাইরে। বাট এর মধ্যেও লজিক্যালি চিন্তা করেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে হারিয়ে ফেলি। তো এই পৃথিবীতে অবশ্যই কিছু না কিছুর যেটা এক্সিস্টেন্স বলেন অথবা এর কোনো পরিচয় আছে বলেন, এটা আছে, আমাদের ধর্মে আছে, দিন অবশ্যই থাকবে। তো এটাই আর কি বলার, আর কি মেইনলি এইগুলোই শেয়ার করা। আর যেহেতু অসুস্থতার ওই সময়তে ছিলাম, পরবর্তীতেও আপনি বলেছিলেন অনেক কথা, আমার দোয়া চেয়েছিলেন আমার জন্য দেশবাসীর কাছে। তো সবকিছু মিলে আর কি, এই আর কি। ওকে, আপনার কোনো এর মধ্যে কোনো ঘটনা ঘটেছে এরকম কোনো? হ্যাঁ রাসেল ভাই, এর মধ্যে তো অনেক ঘটনায় ঘটে গেল। বড় একটা অপারেশন হলো, কোমায় চলে গেলাম। 2 ঘন্টা অপারেশন হওয়ার পরে কোমায় কিভাবে গেলাম সেটা ভালো মতো আমি এখনো বুঝিনি যে কোমায় গিয়েছিলাম। যাই হোক, এরপরে কোমা থেকে দেখতাম, স্বপ্ন দেখতাম, যেটা আগেই বলেছিলাম, দুঃস্বপ্ন দেখতাম। তো ঘটনা এটা না, এটার থেকে ভালো একটা ঘটনা আমার মনে হয়, সবচেয়ে বড় ঘটনা যে ওই চেন্নাই থেকে আসার পরে আমি এখানে কিছুদিন চলাফেরা করতে করতে একজন ইসলামিক স্কলার, নামটা বলছি না স্বভাবতই, ভাইয়া নাম বলতে মানা করছে, হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলো যে ইফতেখার তোমার শরীরটা ভালো নেই। আমি বললাম না না ঠিক আছে, জ্বর আছে দাদা, কোনো সমস্যা নেই। আমি খ্যাতনামা একটা হসপিটালে যেয়ে ভর্তি হয়ে পরের দিন, দ্বিতীয় দিন পরে দেখি যে আবার আবার সেই রকম ভালো মতোই অসুস্থতা ফিরে আসছে। তো এই আমার অসুস্থতার পিছনে কিন্তু নানা জনের, আমার কিন্তু আমি বাইরে কাজ করি, আপনি বলছেন, আমি তো বলতে আসলে চাচ্ছি না। তো এমনকি ডক্টর বিল্লাল ফিলিপসদেরও ধারণা এটা খুব সম্ভবত শুধুই শারীরিক অসুস্থতা না, যেটা যেটা বলা হয়ে থাকে আর কি। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা ওনারা কি গেস করছেন? এটা গেস করছেন হচ্ছে শুধুমাত্র কালো জাদু। কালো জাদু? কালো জাদুটা হচ্ছে 2 রকমের হয়। আমরা কিন্তু অনেক সময়, আসলে ভাই খেয়াল করবেন, আমরা ছোট বন্ধুরা বলছি, আমরা কিন্তু অনেক সময় মনোজাত করার সময় অনেক সময় বলি যে জিন শয়তান, মানুষ শয়তান, এগুলো থেকে আমাদেরকে রক্ষা করা হোক। রাইট। হ্যাঁ, তো জিন শয়তানও কিন্তু সে ইচ্ছা করে, কিন্তু সে শয়তান তো জিনই, সে ইচ্ছা করে কিন্তু অনেক সময় ক্ষতি করতে পারে মানুষের। তো বড় বড় স্কলারদের ধারণা খুব সম্ভবত বড় কিছুই আর কি বেশি মাত্রায় আক্রান্ত করে ফেলেছে। এখন দুই পদ্ধতিতেই চিকিৎসা হচ্ছে। আমি এখন মেরিল্যান্ডে যাচ্ছি, দেখা যাক, সবার কাছে দোয়া চাচ্ছি আপনার মাধ্যমে, এই আর কি। আচ্ছা, এর মাঝখানে ভয় পাওয়ার মতন কোনো ঘটনা কি ঘটেছিল? ভয় পাওয়ার থেকে চমকিয়ে যাওয়াটা বড় ছিল। ওই যে বললাম যে ভাইয়া, যে কোমাতে চলে যাওয়ার পরে যে স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে ওই উদ্ভট স্বপ্নের মধ্যে বলেছিল যে আমার খুব নিকটস্থ, তোকে তো কিছু করতে পারছি না, তো নিকটস্থ কোনো আত্মীয় অবশ্যই আমি ক্ষতি করব। খুব দ্রুতই আমার খুব কাছের একজন মানে মানুষ, আমাকে যিনি বড় করেছেন আমার, উনি মারা গেলেন। ওর মধ্যে আর কি আমি আসলাম একটু সুস্থ হয়ে। সবকিছু মিলে আর কি হতভম্ব অবস্থা। আমি স্বপ্নের মধ্যে দেখছি কোমাতে আছি, তার ঠিক জাগ্রত হওয়ার পরে যেখানে কিনা ডাক্তাররা খুশি হচ্ছে, আমাকে আমার আত্মীয় স্বজনরা কোনো ভালো সংবাদ দিতে পারছে না। হ্যাঁ, পরিবারে আরেকটা দুঃসংবাদ চলে এসছে। তো আমরা এইভাবে করে নানাভাবে আগেও বলেছি, এইভাবে করে চলে আসছি। আমরা কিন্তু পড়ছি, মানে সমস্যার মধ্যে পড়ছি, আবার উঠে আসছি। এখন ওই যে মাঝে মধ্যে কিন্তু বলা হয়ে থাকে যে গা সওয়া হয়ে যায়, গা সওয়া ব্যাপারটা আমাদের মধ্যে মনে হয় বেশি চলে আসছে। তবে আমি আপনার মতনই বলবো রাসেল ভাই, যে কাউকে বিশ্বাস বা অবিশ্বাস করতে বলছি না, কিন্তু প্রতিটা ধর্মগ্রন্থ যদি আপনি দেখেন, আমাদের কিন্তু একটা জিনিসকে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে আমাদের বাইরেও কিন্তু কিছু জিনিসের এক্সিস্টেন্স আছে। এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে।
আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল। আপনি সুন্দরভাবে চিকিৎসা শেষ করে আবারও ফিরে আসুন, সেটাই আমরা কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ এই অল্প সময়ের মধ্যেও এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। টোটাল প্লেজার ইজ মাইন রাসেল ভাই। আসলেই আপনার এই শোটার জন্যই আসলে বিশেষ করে আসা, জি, যে সবার মাধ্যমে পরিচিত হওয়া, এবং এটার মতো অনেক কিছু হতে পারে বাংলাদেশে, বাট আপনারা তো শুরু করেছেন, এটা তো আমরা দেখছি। এটাই আর কি, এই প্রশংসা স্তুতি বাক্যটা হয়তো দেওয়া হতে পারে না, অনেক সময় দিতে পারি না, জি, এই জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা একটু এসএমএস পড়ে আসি। আমাদের কাছে অনেকে এসএমএস করছেন। চাপাই নবাবগঞ্জ থেকে দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন, রাসেল ভাইয়া নেক্সট ফ্রাইডে থেকে ভূত এফএম হবে। নেক্সট ফ্রাইডেতে ভূত এফএম হবে কিনা তার চাইতে একটা আগে উত্তর দিয়ে দিই, নেক্সট ফ্রাইডেতে ঈদ হবে। সুতরাং ঈদ মোবারক, অগ্রিম ঈদের আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ফাহিম আমাকে এসএমএস করেছেন এবং তিনি ঈদ মোবারক জানিয়েছেন ভূত এফএম এর সকল লিসনারদেরকে। দিবাকর আমাদের এসএমএস করেছেন চিটাগং থেকে এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএম এর নিয়মিত শ্রোতা এবং 19 সেপ্টেম্বর তার বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা নিন। আরিফিন নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে স্পটে যে ঘটনা শোনালে এক্সাইটমেন্টটা বেড়ে যাবে। ওকে, আমরা কিন্তু গেছি এবং অনেকবারই সেটা শুনিয়েছি। দু ধরনের ফিডব্যাকই আমরা পেয়েছি। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আজকেও এসএমএস করেছেন এবং তারা আমাদের তিনি বলছেন যে এখন তিনি নড়াইলে আছেন এন্ড ভূত এফএম এনজয় করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আপনি ভূত এফএম থেকে মানে সাথেই থাকবেন, সেটা বিশেষ বিশ্বাস আমাদের রয়েছে। কবির জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ব্ল্যাক ম্যাজিকের কবলে আছি, ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আলী আহসান মৌলভীবাজার থেকে আমাদের লিখেছেন, আশা করি ভালো ঘটনা শুনতে পাবো ইনশাআল্লাহ। SH আবরার হাজারিবাগ থেকে আমাদের এসএমএস করেছেন এবং জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। ইহাম আমাদের এসএমএস করেছেন ঝিনাইদহ থেকে। আজিম মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শামীম, এছাড়াও এমডি আসাদ, তারপরে আরো দেখতে পাচ্ছি মুকিত, এছাড়াও নিশি এবং নিলয়, ফারদিন, শাহাদাত আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofruity.fm, which is BHWTFM@RADIOFORTA.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা আমাদের ফেসবুক পেজে আপনাকে ইনভাইট করছি, চলে আসুন www.facebook.com/radio.ফুর্তি এবং www.facebook.com/bhutorasel। সামনে রেডিও ফুর্তির বার্থডে, সুতরাং 21 তারিখ রাত গেলে হয় 22 তারিখ এবং 22 মানে 12টা বাজলে হয় 22 তারিখ এবং 22 তারিখে কি হবে, 22 তারিখ 2টার সময় ভূত এফএম একটা এপিসোড যাবে, একটা অন্যরকম একটা এপিসোড। সেই এপিসোডটা শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে আমরা ভূত এফএম এর সাথে রেডিও ফুর্তির যে বার্থডে সেটা খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। তার আগে একটু বলে নেই, এই ঈদের সময় আপনারা জানেন যে টিকেটের অনেক ক্রাইসিস পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ভূত এফএম এসছেন এখন যে অতিথির কথা আমি বলছি, তিনি এসছেন চিটাগং থেকে এবং তাকে ফিরতে হবে আবার কালকে, এবং তিনি এসছেন একটা কাজে, তার মাঝখানে তিনি আমাদেরকে সময় দিচ্ছেন। এন্ড আমরা সত্যি আমরা অনার্ড, আমরা অনেক থ্যাঙ্কফুল আপনার প্রতি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি তো বলেই দিয়েছি আপনি চিটাগং থেকে এসছেন। চিটাগং এর কোথা থেকে এসছেন যদি বলেন, কারণ আমাদের চিটাগং এর অনেক লিসনার দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। সো আপনি যদি জানান যে কোথা থেকে এসছেন তাহলে আরো বেটার। এক সেকেন্ড, আরেকবার বলতে হবে। রাসেল ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমার বেড়ে ওঠা, বড় হওয়া, আমার পড়াশোনা সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। আজ আমার সাথে এসেছেন আমার ওয়াইফ নুসরাত জিনিয়া। তো রাসেল ভাই, আমি বেশ কয়েকটা গল্প, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। জি, তো রাসেল ভাই, আমার যে প্রথম এপিসোড সেটি হচ্ছে আমার নিজের জীবনেই ঘটে যাওয়া। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 3য় বর্ষের ছাত্র। জি, তো আমার বেশ কয়েকটা টিউশনি ছিল, আর স্বভাবতই একটু রাত করে আমি টিউশনিতে যেতাম। তো ওদিন আমার প্রথম টিউশনিটাতে আমি একটু রাত 8:30টার দিকে রওনা দিই।
তো টিউশনিতে যে আমার স্টুডেন্টকে পড়ানোর সময় পর্যন্ত এবং টোটালি সবকিছু শেষ করতে করতে প্রায় রাতের 10টা কিংবা 10:30টার মতো হয়। তখন স্টুডেন্টের মা বলে যে আজ আপনি খেয়ে যাবেন, যেতে পারবেন না। তো অনেক জোরাজুরি এক পর্যায়ে রাসেল ভাই আমি আর না করে নি, কারণ হলে এসে আবার আমাকে পাউরুটি কলা এসব খেতে হবে, আমার কাছে চরম অখাদ্য। যাই হোক, ওকে। শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভরপেট খেয়ে আমি বের হলাম রাস্তায়। ততক্ষণে নিয়ার অ্যারাউন্ড 12। তো রাস্তায় এসে রাসেল ভাই আমি যখন হাঁটছি হঠাৎ দেখলাম মানে আমার শরীরটা যেন কেন মানে কেমন যেন অবশ হয়ে যাচ্ছে, মানে আমার পার মানে সামনে চলছে না, আমি খুব মানে নিজেকে খুব নিজের মতো করে রাখতে পারছি না। আচ্ছা। মানে চারদিক থেকে মানে ভয়ঙ্কর কেমন জানি শব্দ আমার কানে বেজে আসছে, শোষের শব্দ হচ্ছে। তো আমি রাসেল ভাই অনেক জোরে চিৎকার করে মানে আওয়াজ করার চেষ্টা করছি, কিন্তু আমার কোনো আওয়াজ বেরোচ্ছে না। সামাল কে যেন আমার আওয়াজগুলো মানে খেয়ে ফেলছে। তো এক পর্যায়ে এভাবে করতে করতে রাসেল ভাই মানে আমি কি করব না করব অনেক কষ্টে একটা ছোট একটা মেটোপথ ছিল, ওটা আমি পার হয়ে চলে আসি। এরপর রাসেল ভাই আমি একটা রেল লাইনে উঠি। রেল লাইনে ওঠার পরে মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভয়টা পেলাম। একটা বুড়ি চারদিকে সাদা শাড়ি পরা, 4 হাত পা দিয়ে আমাকে কাছে কাছে ডাকছে, আয় আয় বলে ডাকছে। 4 হাত পাতার। 4 হাত হ্যাঁ, পা 4 দিয়ে। হাত পাই থাকে। হ্যাঁ, কিন্তু মানে মানে ক্রলিং করার মতো কিছু করছিল মানে স্ক্রলিং করার মতো ছিল না রাসেল ভাই, ও দেখতে ছোটখাটো ছিল, 4 হাত পা দিয়ে কেন যেন আমাকে মনে হচ্ছে যে উনি আয় আয় বলে হাত পা দিয়ে ডাকছে। হ্যাঁ, আচ্ছা। তো রাসেল ভাই আমি আবার নেক্সট টাইম মানে বুঝে ওঠার জন্য আবার ফের তাকালাম, তখনই দেখি না, আসলে ওইটা একটা রেল লাইনের পাশে অনেক সময় লেখা থাকে 20 কিলো 22 কিলো কিংবা 0 কিলোমিটার দূরত্বটা লেখা থাকে। তো মনে একটু সাহস পেলাম যে না, আমি হয়তো লোহার মাঝখানে এসছি বলেই অনভিপ্রেত যেই মানে চরিত্রটা আমার সাথে ছিল কিংবা যে আগন্তুক কিংবা যে ভূতকে আমার শরীরের সাথে মিশতে চেয়েছিল তেমনটা ঘাবড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি রেল লাইনের মাঝখান দিয়ে আস্তে আস্তে একটা পিচ ঢালা রাস্তার মধ্যে চলে আসি। তো ওখানে দেখি একটা মানে দোকান খোলা, মনে একটা সাহস আসলো, জাস্ট একজন দোকানদারে বসে আছে, একটা বাতি জ্বালানো। তো আমি খুব একটা স্মোকিং না করলেও ওই দিন আমি একটা সাহসের কারণে একটা সিগারেট নেই এবং একটা সিগারেট জ্বালাই। তো রাস্তা দিয়ে হাঁটছি, ততক্ষণে রাত প্রায় 12:30টার মতো, 12:30টার চেয়ে বেশি। তো হাঁটতে হাঁটতে রাসেল ভাই দেখলাম আমার পিছনে 8-10টি কুকুর আমার পিছন পিছন আসছে। আচ্ছা। মানে খেয়াল করলাম পিছনে কুকুর, বাট ছায়াগুলো অনেক দূর পর্যন্ত যাচ্ছে, যত দূর যাওয়ার কথা না, এবং আকাশে কোনো চাঁদ কিংবা জ্যোৎস্না ছিল না যে কুকুরগুলোর ছায়া সামনে পর্যন্ত যাবে। তো সে পর্যায়ে আমি একটু বেশি ঘাবড়িয়ে যাচ্ছি, পিছন ফিরে দেখলাম কুকুর আছে, সামনে অনেক দূর ছায়া। তো আমি হাঁটছি, আবার পিছনে কুকুর দেখছি, মানে দুইটাকে আমি ম্যানেজ করার চেষ্টা করছি। এক পর্যায়ে দেখলাম পিছনে কোনো কুকুর নেই, বাট ছায়াগুলো কিন্তু আমার সাথেই আছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কিছুক্ষণ আমি আমার ছায়া দেখি, কুকুরের ছায়া দেখি না, আবার কুকুরের ছায়া দেখি, আমার ছায়া দেখি না। তো এরকম করতে করতে রাসেল ভাই আমি আলটিমেটলি ক্যাম্পাসে প্রবেশ করি। ক্যাম্পাসে প্রবেশ করার পর চিটাগং ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল ফিল্ড আছে। তো ওই ফিল্ডটার পাশেই অনেক মানে বিভিন্ন নানা বাজে কথা কিংবা ভূত কথাগুলো একটু বেশি শোনা যায়। তো আমি মাঝখানে কিছুটা বেটার ফিল করছিলাম। ওখানে আসার পর দেখি চারদিক থেকে মানে ভয়ঙ্কর শব্দ এসে আমাকে গ্রাস করার চেষ্টা করছে। মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে একটা ভ্রমণের দল কিংবা মৌচাক মানে যেরকম ছুড়ে আসে তেড়ে আসে ওইভাবে আসছে। তো রাসেল ভাই আবার হঠাৎ করে আমার মানে সাউন্ডটা স্টাক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমি অনেক জোর করে চিৎকার করার কিংবা গান করার চেষ্টা করি আমার ভয়কে কাটানোর জন্য, কিন্তু মানে আমি গান কিংবা কোনো শব্দই করতে পারি না। চারদিক থেকে শব্দগুলো এসে আমাকে কেন জানি চেপে মানে পিচঢালা রাস্তার উপর বসাই দিচ্ছিল, এবং আমি আর না পেরে বসেই যাচ্ছিলাম। এরপর আমি চিন্তা করলাম, মানে চিন্তাটা করার সুযোগ হচ্ছিল যে আমি যদি বসে যাই হয়তো আমি মানে এখানেই আমি শেষ। তারপর আমি কেমন যেন একটা শব্দ করে অনেক জোরে মানে যতটুকু শক্তি ছিল দৌড়ানোর চেষ্টা করলাম। এরপর আমি যতটুকু ভালো হওয়ার পর শুনেছিলাম আমি একটা গার্ড ঘরে এসে পড়ে যাই, এবং আমার যখন চেতনা ফিরে তখন আমি হলের আমার রুমে শুয়েছিলাম, দেখি আমার সামনে অনেক লোক। মানে এরপর রাসেল ভাই
কিছুদিন আমি মেডিকেলে ছিলাম, মানে আমাকে মেডিকেলে থাকতে হয়েছিল। আমার মানসিক যে প্রবলেম ছিল ওগুলা কাটানোর জন্য কয়েকদিন মেডিকেলে থাকি। এই ঘটনার জি মানে পরবর্তী যে মানে জি এফেক্ট আর কি। জি জি ওইটাই। ওকে, তারপর আপনি এখন মোটামুটি সুস্থ আছেন। এখন সুস্থ। ওকে, আপনার সাথে আপনার ওয়াইফ আছেন? আমার সাথে আমার ওয়াইফ হ্যাঁ, আমরা আছেন। একটু কথা বলে শুনি আমরা। আচ্ছা, এই যে আরেকটা মাইক্রোফোন আছে আমাদের কাছে, সেটা দিয়ে আমরা শুনি। আপনার নামটা একটু আমরা শুনি, এবং আপনি তো আপনি একটু আমাদের জানান। আগে নামটা শুনি। আমার নাম হচ্ছে নুসরাত জিনিয়া। নুসরাত, আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের এই যে সাথে এই সমস্ত ঘটনাগুলো যে ঘটেছিল, এগুলো আপনার জানা ছিল? হ্যাঁ, আমাকে বিয়ের পর কিছুটা বলছে। আচ্ছা, বিয়ের পরে কিছুটা বলেছে। বিয়ের পরে আর কোনোদিন ভয় পেতে দেখেছেন? না না, সেরকম কোনো ভয় পাই নাই। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখলে হয়তো চিৎকার দেয় রাতের বেলা। সেটাও কি ভাইয়া আপনার কি আসলে ওই আগের ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনি দুঃস্বপ্ন দেখেন, এরকম কিছু? আসলে যেটা ব্যাপারটা অনেক কুশল ছিল আমার জীবনে, তো আমার মনে হচ্ছে ওইটার কোনো একটা ইফেক্ট আমার এখন পর্যন্ত রয়ে যায়। আমি এখনো মাঝে মাঝে অন্ধকারে কিংবা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠি, কারণ রাসেল ভাই টানা 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা আমি যে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, তো এরপর আমাকে 3-4 দিন মেডিকেলে থাকতে হয়েছিল এবং আমাকে যথেষ্ট ওষুধও নিতে হয়েছিল। তো এখন একটু কম, বাট সামহাও আমার কাছে মাঝে মাঝে এখনো ব্যাপারটা ঘটে থাকে। ওই ব্যাপারটা ভুলে যাওয়াটা আসলে আপনার জন্য হয়তো কখনোই সম্ভব না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটি আমাদের কাছে ইমেইল করেছেন একজন, আমরা সেটা পড়ব, এবং যেভাবে ইমেইল করেছেন সেভাবেই পড়ছি। লিখছেন, হাই রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি কিছু কারণে স্টুডিওতে আসতে পারবো না। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে আশা করছি পড়ে শোনানো হবে। কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। আমার নাম জয়। ঘটনাটা ঘটে 2011 সালে আমাদের সাথে। আমার ভাইয়া কোনো একটা কারণে বিষ খেয়ে ফেলে, এবং তাকে তখন ঢাকা মেডিকেলে অ্যাডমিট করা হয়, এবং তাকে অপারেশন করার পর তাকে হলে রাখা হয়, একটা হলে রাখা হয়, এবং যেখানে টয়লেটটা অনেক দূরে এবং প্রায় 5 মিনিট হাঁটা লাগে। ভাইয়ার এই অবস্থার জন্য আম্মু সারা রাত ভাইয়ার সাথে থাকে, এবং আমার নানুও থাকে। রাত 2:30 বাজে, তখন আম্মু টয়লেটে যাবে আমার নানুকে নিয়ে, এবং যদি নানু চলে যায় আম্মুর সাথে তাহলে ভাইয়ার সাথে কেউ থাকবে না, তাই নানু রয়ে গেল এবং আম্মু টয়লেটের দিকে হাঁটা শুরু করলো। তো তখন মেডিকেলের প্রায় সবাই ঘুমাচ্ছে, সবকিছুই মানে শুধু কিছু মানুষ জেগে আছে, আর নার্স কয়েকজন জেগেছিলেন তাও। তো আম্মু যখন মেয়েদের টয়লেটের দিকে পৌঁছালেন, আম্মু দেখলেন যে টয়লেটগুলো ভেতর থেকে লক করা, এবং আম্মু মনে করলেন যে ভেতরে হয়তো কেউ আছে, তাই আম্মু ওয়েট করা শুরু করলেন। 10-20 মিনিট কেটে গেল, বাট কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না বা কেউ বেরো হচ্ছে না। তখন আম্মু আরো 10 মিনিট ওয়েট করলো, এবং তারপরও কিছু হলো না। তখন আম্মু টয়লেটের ডোরটা সিম্পল একটা ধাক্কা দিল, এবং ডোরটা খুলে গেল। এবার আম্মু যখন প্রথম এসেছিল তখন ডোরটা লক করা ছিল। তখন আম্মু ভাবলো যে হয়তো ডোরটা আটকে ছিল, তাই খুলে নাই। যাই হোক, আম্মু টয়লেটের ভেতরে যখন ঢুকলো এন্ড ডোরটা যখন আবারও লক করলো, তখন হঠাৎ লাইট অফ হয়ে গেল। আম্মু ভাবলো কেউ হয়তো অফ করে দিয়েছে। দেন আম্মু ডোরটা ওপেন করতে চাইলো, বাট ওপেন হচ্ছিল না। অনেক চেষ্টা করলো, কিন্তু ডোর ওপেন হচ্ছে না। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই টয়লেটে আশেপাশে কোনো কেবিন নাই, এবং শুধু একটা ডেড বডি রাখার রুম রয়েছে। কেবিন হল নাই, জাস্ট ডেড বডি রাখার জন্য একটা রুম রয়েছে। আম্মু ভয় পেয়ে গেল এবং চিৎকার করলো, কিন্তু কেউ আসলো না। দেন আম্মু যখন তার মোবাইলের টর্চটা অন করলো এবং পিছের দিকে ঘুরলো, আম্মু কেন যেন ওই জিনিসটা দেখার জন্য আম্মু প্রস্তুত ছিল না। আম্মু দেখলো একটা মেয়ে যার শরীরের পুরোটা রক্তাক্ত, এবং তার চোখগুলো খুবই হরবল ছিল, এবং এটা দেখে আম্মু চোখ বন্ধ করে জোরে চিৎকার দিল, এবং চোখ খুলে দেখলো কিছু নেই। তখন আম্মু নানুর কাছে কল দেওয়ার ট্রাই করলো, বাট নেটওয়ার্কের প্রবলেমের কারণে কল যাচ্ছিল না। অনেক ট্রাই করলো, বাট কল তারপরেও যাচ্ছিল না। এত কিছুর প্রেশার আম্মু নিতে না পেরে সেন্সলেস হয়ে যায়। দেন
এতক্ষণ হয়ে গেল আম্মু না আসায় ভাইয়াকে ফেলে নানু টয়লেটের কাছে আসলো অ্যান্ড ডোর লক দেখে নার্সকে ডাক দিল। দেন নার্স কিছু মানুষ আনলো এবং ডোরটাকে ভাঙলো এবং ভেতর থেকে আম্মুকে চেম্বারে নিয়ে গেল এবং আম্মুর সেন্স ফিরল যখন, তখন আম্মুর সব ঘটনা বলল এবং নার্সটা তখন বলল যে রাতের বেলায় প্রায় সময়ই এই টয়লেটটাতে এমন কিছু ঘটনা আমরা শুনতে পাই। এটা ছিল আমার ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নাম হচ্ছে এমডি তারিকুল ইসলাম জয় এবং তিনি মতিঝিল, ঢাকা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যে আপনাদের কাছ থেকে পরবর্তীতে আমরা আরো ঘটনা পাবো। আপাতত আমরা ছোট্ট বিরতিতে চলে যাব এবং বিরতির পরে আবারও চলে আসবো আমরা আমাদের ফেসবুক পেজ পোস্ট নিয়ে, তখন আলোচনা করবো। আপাতত এটা বিরতি নিচ্ছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি, সাথে চলছে এই মুহূর্তে ভূত এফএম এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো বেশি ভয়ানক উইথ গ্রামীণ ফোন এবং আপনারা চাইলে আমরা যেতে পারি বহুদূর এবং আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840। আমরা আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে আমাদের যে ফেসবুক যে ভূত এফএম পেজ আছে সেখানে আপনি আজকে ভিজিট করতে পারেন। আমাদের যে রিফুতের পেজ, সেখানে এই মুহূর্তে কোনো পোস্ট নেই। এটা www.facebook.com/bhutfm.russell, এখানে যে আপনারা চেক করতে পারেন। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব এবং আপনি শুরুতে একটু প্লিজ বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি শান, এসেছি ঢাকা থেকে। জি। আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে এসেছি সেটা বেসিক্যালি আমার ফ্রেন্ডের গার্মেন্টসে হয়ে যাওয়া একটি ঘটনা। থ্যাংকস টু আরজু, আমার ফ্রেন্ড। ঘটনাটি হয় আসলে মিরপুরে একটি বিল্ডিং এ। এটা 1 নাম্বারই পড়েছে, চিড়িয়াখানা রোডে, 14 তলা বিল্ডিং। তো আমার ফ্রেন্ডরা যেটা করে যে ওরা 9 তলায় ফ্লোরটা ভাড়া নেয়, বাট ওরা ভাড়া নেওয়ার আগে এই ফ্লোরটা প্রায় 5 বছর খালি ছিল। কেন যে এতদিন এই ফ্লোরটা খালি ছিল কেউ জানে না, বাট ভাড়া হতো না। এটা 2014 সালের জানুয়ারি মাসের ঘটনা। ওরা ভাড়া নেওয়ার পরে মানে গার্মেন্টস এর অ্যাক্টিভিটি শুরু করার জন্য কিছু তো সাজাতে হয় বা মানে অনেক মেশিন বসাতে হয়। কাজকর্ম যখন চলছিল, একদিনের ঘটনা, আমার ফ্রেন্ড এবং সাথে 2টো ওয়ার্কার সহ ওরা কাজ করছে। আচ্ছা। তো লাঞ্চ আওয়ারে আমার ফ্রেন্ড যেটা করে যে নিচে যাবে লাঞ্চের জন্য, সাথে মানে একজন ওয়ার্কারকে নিয়ে যায়, অন্য ওয়ার্কারের লাঞ্চটা দিয়ে দিবে। আচ্ছা। তো ওরা নিচে নামে, লাঞ্চ কিনে, অন্য ওয়ার্কারের জন্য লাঞ্চ কিনে। তো যখন ওরা ব্যাক করবে, গার্মেন্টস এর নিচে এসেছে, হঠাৎ দেখে যে ওয়ার্কারকে ওরা মানে গার্মেন্টস এ রেখে এসেছিল উনি নিচে দাঁড়িয়ে আছে এবং উনি বলছে যে উনি উঠবে না। কেন, কি প্রবলেম হচ্ছে ওনারা চলে আসার পরে যে ওয়ার্কার একা ছিল এই ফ্লোরে, উনি ওনার থেকে 3 থেকে 4 হাত দূরে শুনতে পাচ্ছে পেরেক ঠোকার আওয়াজ। আচ্ছা। ঠক 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 করে পেরেক ঠুকছে এই ধরনের আওয়াজ। তো উনি খুব ঘাবড়ে যায়, মানে এত স্পষ্ট একদম, এত 3 থেকে 4 হাত দূরে কিভাবে ধরনের আওয়াজ হয়। তো উনি যেটা করে যে মানে প্রথমে ভাবছিল যে হয়তো আশেপাশের কোনো ফ্লোর থেকে বা উপর নিচে কোনো ফ্লোর থেকে হচ্ছে কিনা, এটা ভাবছিল, বাট আসলে সেরকম কিছু না। এটা কন্টিনিউ করার যখন মানে হচ্ছিলই, তখন উনি ভয়ে মানে ফ্লোর থেকে নিচে নেমে আসে, বিল্ডিং থেকে নিচে নেমে আসে। এরকম প্রায় ওর গার্মেন্টসটা রেডি করার জন্য 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। এরকম হচ্ছিলই, এরকম চলছিল অনেক কিছু। ও ওয়ার্কারদের বলে এগুলি যাতে কাউকে না বলে, কারোর কাছে শেয়ার না করে। তো একটা সময় গার্মেন্টস রেডি হয়ে যায়, গার্মেন্টস এর অ্যাক্টিভিটি স্টার্ট হয়। সরি, প্রথম যেটা হয়, একদিন লাঞ্চ আওয়ারটা তো সবসময় গার্মেন্টস ফ্লোর এমটি হয়ে যায়, সবাই লাঞ্চের জন্য চলে যায়। তো ওর রুমটা আলাদা, মানে ফ্লোরের মধ্যে ওর রুমটা গ্লাস করা আলাদা একটা রুম। হঠাৎ করে শুনছে মানে একটা মেশিন থাকে, হিট মেশিন, যেটাকে ফেব্রিক হিট করতে দেওয়া হয়। হঠাৎ করে সেই হিট মেশিনটা চালু হয়ে যায় এবং মানে এমটি ফ্লোরে কি করে সেই মেশিনটা চালু হয়ে যায়, এটা তো মানে খুব অবাক করার একটা বিষয়। ও রুম থেকে বের হয়ে আসে, এসে দেখে ফ্লোরে কেউ নেই, বাট মেশিন চলছে। এই পর্যায়ে ও সবাইকে ডাকাডাকি করে, কি ব্যাপার, কে মেশিন চালু করলো।
জাস্ট ফ্লোরে 2 জন ছিল, ওদের হচ্ছে কিচেনে, আর কেউ ছিল না। তো ওদেরকে জিজ্ঞেস করা হয়, ওরা বলে যে না স্যার, আমরা তো কিচেন থেকে কেউ বেরিয়ে হইনি। তাহলে কি করে মেশিন চালু হলো? ওকে মেশিন বন্ধ করে দেওয়া হলো। পরের দিনও সেম, লাঞ্চ আওয়ারে ফ্লোর এমটি, ও রুমে বসে আছে, আবারও সেই মেশিন চালু হয়ে যায় আচ্ছা, এবং খুব বিকট আওয়াজ করে সেই মেশিনটা চলতো। মানে নর্মালি মেশিনটাতে যে ধরনের আওয়াজ হয়, নর্মালের মতন ছিল না, না সেটা। আওয়াজটা অ্যাবনর্মাল ছিল। আচ্ছা, তো এরকম চলতে থাকে। এর কিছুদিন পর হুম, লাঞ্চ আওয়ারেই ফ্লোর এমটি, তো বুয়া ফ্লোরটা পরিষ্কার করছিল, যেহেতু সন্ধ্যা পরে তো বুয়া আসতে পারে না। তো ফ্লোর পরিষ্কার করছিল, 2 জন বউ ফ্লোর পরিষ্কার করছে, আমার ফ্রেন্ড ও ফ্লোরে আছে, সবকিছু দেখছে। তো ঝাড়ু দিচ্ছে একজন বুয়া, তো ও হঠাৎ করে শুনছে একজন বুয়া মানে কার সাথে যেন কথা বলছে। মানে বলছে, বুয়া বলছে যে আমি তো ইচ্ছা করে করিনি, আমি তো ইচ্ছা করে আপনার গায়ে বাড়ি দিইনি, এরকম করে বলছে। তো ও তাকিয়ে যেটা দেখে যে ওই বুয়াটা উবু হয়ে ঝাড়ু দেওয়া অবস্থায় যেভাবে ছিল ঠিক ওভাবেই আছে, ওভাবেই কথা বলছে, বাট সে মানে সোজা হয়ে দাঁড়াচ্ছে না। এবং শেষ পর্যন্ত যেটা করে যে ডাক দেয়, বুয়া কি হলো, তুমি কার সাথে কথা বলছো? তো ও নাকি উনি মানে ওই বুয়া নাকি উঠতেই পারে না, এবং ওই অবস্থায় উনি ফেন্ট হয়ে পড়ে যায়। আচ্ছা, এরপরে যেটা হয়, উনি প্রায় মানে উনি কথা বলতে পারছিল না, ওনাকে ধরে বাসা নিয়ে যাওয়া হয়। পরে 1 সপ্তাহ উনি অসুস্থ থাকেন, এবং এই 1 সপ্তাহ উনি কথা বলতে পারেননি। এটাই তো খুব অদ্ভুত বলেছেন আপনি, যে ঝাড় দেওয়ার যে ব্যাপারটা বললেন, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। হ্যাঁ, ওনার মানে 1 সপ্তাহ পর যখন উনি নর্মাল হন, মানে উনি 1 সপ্তাহ কথা বলতে পারেননি। ওনার ফ্যামিলি যেটা করেছে যে বুয়া লেভেল যেহেতু, ওরা সরাসরি মানে হুজুর টুজুর এই জাতীয় কিছু আর কি করে, হুজুর মানে কি করে, ঝাড়ফুঁক করার পরে যেটা বলে যে এখানে মানে 13 জন জিনের একটা গ্রুপ আছে এই ফ্লোরটাতে। আচ্ছা, আচ্ছা, তো 1 সপ্তাহ পরে যখন বুয়া নর্মাল হয়, উনি যখন কথা বলতে পারে, তখন ওনার কাছ থেকে যেটা জানা যায়, উনি ঝাড়ু দেওয়া অবস্থায় উনি দেখতে পান যে ওনার ঝাড়ুটা একজন লোকের পায়ে বাড়ি খেয়েছে, আচ্ছা, এবং ওনার হাঁটুর নিচ পর্যন্ত উনি দেখতে পাচ্ছে জোব্বা পরা, যে একদম। জোব্বা, সে জোব্বা দেখতে পাচ্ছে। এবং পায়ে বাড়ি লাগার পরেই ওনাকে জিজ্ঞেস করে, মানে ওই লোকটা, যে ওই লোকটার চেহারা উনি দেখতে পাননি, উঁচু হতে পারছিলেন না, জিজ্ঞেস করে যে তুই কেন আমার পায়ে বাড়ি দিলি? তখন সে বুয়া বলে যে আমি তো ইচ্ছা করে দেইনি। তো ওই জোব্বা পরা লোকটা বলে যে আমি তোকে ভালো থাকতে দিব না। এরপরে 1 সপ্তাহ উনি এরকম অ্যাবনর্মাল ছিলেন। এরপরে যেটা হয়, এর কিছুদিন পর আমার ফ্রেন্ড, ওর রুমের চাবি একটাই, আচ্ছা, ওর কাছে থাকে, অন্য কারোর কাছে চাবিটা ছিল না। ও রাতে ফ্লোর অফ করে, রুম অফ করে চলে যায়। পরদিন সকালে এসে দেখে, দরজা খুলে রুমে যখন ঢুকে, রুমের সবকিছু উলটপালট, ইভেন কম্পিউটারের কিবোর্ড পর্যন্ত নিচে পড়ে আছে, সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট যা কিছু আছে সবকিছু ছড়ানো ছিল না। বাট ওর রুমে তো এন্ট্রান্স করার কোনো সিস্টেমই নেই, যেহেতু চাবি শুধু ওর কাছে আছে। তো সবাইকে ডাকাডাকি করে, কি ব্যাপার, কি হলো, এটা কিভাবে সম্ভব? ফ্লোরের সিকিউরিটি গার্ডদেরকে ডাকে। তো গার্ডরা পর্যন্ত বলে যে স্যার, আসলে আপনারা তো সন্ধ্যার পরে সবাই রাতে চলে যান, এখানে যে রাতে কি হয় এটা শুধু আমরাই জানি। আমরা যে কত কষ্ট এখানে থাকি এবং কত দোয়াদুরি করে যে কত ভয়ের মধ্যে এখানে থাকি, এটা আসলে আর কেউ জানে না। আপনারা শুনতে পান নাকি যে ফ্লোরের মধ্যে মেশিন টানাটানির আওয়াজ, হাঁটার আওয়াজ, রেগুলার প্রতিদিনই চলছে। আচ্ছা, আচ্ছা, শেষ পর্যন্ত যেটা হয়, মানে লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে, একদিন এরকম লাঞ্চ আওয়ারেই ফ্লোরে হঠাৎ করে সেই মেশিনটা চালু হয়ে যায়, এবং বিকট আওয়াজে হঠাৎ করে মেশিন চালু অবস্থা চলছে মেশিন বন্ধও হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা দেখা যায়, মানে যখন লোক ডেকে আনা হয়, দেখা যায় যে মেশিনের ভেতর যে নেট থাকে ফেব্রিকটা হিট দেওয়ার জন্য, সেই নেটটা সম্পূর্ণ মানে দোমড়ানো মোচড়ানো, যেটা একটা মানুষের পক্ষে করা সম্ভব না। এরপরে তো আর মানে সব ওয়ার্কাররা ভয় পেয়ে যায় এই ধরনের অ্যাক্টিভিটিস এর ফলে। আস্তে আস্তে ওয়ার্কাররা চলে যেতে থাকে, অনেক ওয়ার্কার কাজ করতে চায় না সেখানে। আচ্ছা, তো অন্য কিছু প্রবলেম হতো, যেমন ওদের ওয়াশরুমে অনেক ওয়ার্কার ফেইন্ট হয়ে যেত, গেলেই ফেইন্ট হয়ে যেত। তো এরপরে যেটা হয়, মানে ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হতো কি হয়েছিল বা কি হলো বা কি, তখন ওনারা বলতো যে একটা পর্যায়ে যেটা হয় যে ওয়াশরুমে ঢোকার পর হঠাৎ করে ওনার স্ট্যাচু হয়ে যায়, মুভ করতে পারে না, তারপরে মানে যখন মুভ করে তখনই ফেইন্ট হয়ে যায়। এরকম অনেকের সাথে হয়েছে, প্রায় 10-15 জনের মানে সাথে জাস্ট এরকম হয়েছে। ওয়াশরুমে যাওয়ার পরেই আর হাত পা কোনো কিছু চলে না? হ্যাঁ, আর কিছুই চলে না, ফেইন্ট হয়ে যায়। আচ্ছা, ওকে, কিন্তু এটা কোনো সমাধান এখনো পাওয়া যায়নি, রাইট? না, শেষ পর্যন্ত সমাধান হয়েছে। যেটা হয়েছে যে এরপরে ওরা একটা হুজুর নিয়ে আসে, হুজুর নিয়ে আসার পরে মাঝখানের আগে অন্য হুজুর এসেছিলেন, ওনারা বলেছেন যে এখানে আসলে কিছু করা সম্ভব না, এখানে 13 জনের একটা
ওই মাঝখানে যে হুজুর ছিলেন উনিও সেম কথাই বলেছেন যে এখানে 13টা জিনের একটা গ্রুপ আছে, যে এখানে আগে ছিল অনেকদিন যাবত, এবং আপনারা চলাফেরা করার কাজ করা শুরু করার পর থেকে ওনাদের ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আপনাদেরকে আসলে এই ধরনের প্রবলেম হচ্ছে আপনাদের সাথে। লাস্ট যে হুজুরটা নিয়ে আসা হয় উনিও ঠিক সেম এই কথাটাই বলে, এবং উনি শেষ পর্যন্ত জায়গাটাকে বন্ধ করে দেন দোয়া দরুদ পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো ইনশাল্লাহ। আমি তো হচ্ছে ফেসবুকে অনেকেই আমাদেরকে নক করছেন এবং অনেকেই লিখছেন আমাদেরকে, যে আমাদেরকে অনেকে এখানে লিখছেন যে ফেসবুকে আজকের ঘটনাগুলো নিয়ে, এবং আমাদের দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসান আমাদের এখানে লিখেছেন, তারপর রনি আমাদের এখানে লিখেছেন, পেইনফুল বয় ইকবাল আমাদেরকে লিখেছেন, এবং আমাদেরকে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে আগে তিনি মামাকে নিয়ে সঙ্গে নিয়ে শুনতেন, এখন তিনি একা শোনেন, আগে ভয় লাগতো না এখন ভয় লাগে। ওকে, আপনারা ট্রাই করতে পারেন অনেকেই এই ব্যাপারটা, একা শোনার একটা আয়োজন করে শোনার কিন্তু একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে সবকিছু গুছিয়ে নিয়ে শান্তি মতো শোনার যে ব্যাপারটা, এইটা একটা ব্যাপার কিন্তু, রাইট, এটা একটা ব্যাপার। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার আরো একবার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আমি আপনার ঘটনায় যাব। আমি হচ্ছে, আমার নামও রাসেল, রাইট, রাসেল কিংবা রাসেল রহমান নামেও কিছু কিছু সময় পরিচিত। তো আমার এরপরে কাহিনীগুলো একটু বিচিত্র, খন্ড খন্ড অংশে আমি এগুলোকে সাজিয়েছি। তো রাসেল ভাই, আমি আগেই বলেছিলাম আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার ক্যাম্পাস সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিয়ে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে রাতের বেলা ওখানে যেসব গার্ডরা দায়িত্ব পালন করেন, প্রায় সময় আগন্তুক কিংবা অন্য কেউ এসে কিংবা একটা অজানা আওয়াজ এসে তাদের কাছে প্রেসের চাবি চায়, এবং চাবি ওরা দিতে যদি দেরি করে দেখা যাচ্ছে ওদের কোনো প্রবলেম করে কিংবা কোনো সমস্যা করে, তো গার্ডরা মানে ঝামেলা এড়ানোর জন্য চাবি দিয়ে দেয় ওরা, এবং কিছুক্ষণ পরে খেয়াল করে। যারা আসেন তারা কারা? সাধারণ মানুষের মতোই? আসলে সাধারণ মানুষের রূপ ধরে আসে, কিন্তু এরা সাধারণ মানুষ না। কেমন করে বুঝলো যে সাধারণ মানুষ না? মানে দেখতে বা আচার আচরণে কোনো কি পার্থক্য আছে? একটু পার্থক্য আছে, কারণ ওদের শব্দ শোনা যায় কিন্তু শরীরের অবয়বটা গার্ডরা কখনোই বুঝতে পারে না। তো ওরা চাবি দেওয়ার পর চাবিটা হঠাৎ ওখান থেকে গায়েব হয়ে যায়, এবং কোনো দরজা খোলা হয় না, বাট ভিতর থেকে প্রেস চলার শব্দ শোনা যায়। ভেতরে প্রেস এখন প্রেসে এই ব্যাপারটা ঘটছে। আচ্ছা, ওকে, দুই জায়গায়। আপনার ঘটনাটা হচ্ছে মিরপুরে আর এটা হচ্ছে চট্টগ্রামে। হ্যাঁ, তারপরে রাসেল ভাই, প্রেস চলে এবং টানা ফজর আজান পর্যন্ত প্রেসটা চলতে থাকে। ফজরের আজান পর্যন্ত? আজানের পরে কি থেমে যায়? আজানের পরে রাসেল ভাই এটা অটোমেটিক্যালি থেমে যায়। আচ্ছা, কি প্রিন্ট হয় এটা? প্রিন্ট হয় আসলে অনেকটা ফাইন্ড আউট করা না গেলেও, তো যতটুকু আমাদের ওখানকার মানুষেরা মনে করে যে জিনদের মধ্যে পড়াশোনা হয়, পড়ালেখা হয়, তো আমাদের জেনারেল, এটা আপনাদের এলাকার মানুষজন মনে করেন, এবং গার্ডরাও তাই মনে করেন। আমাদের জন্য যেমন প্রশ্ন কিংবা বই কিংবা ডায়েরি কিংবা ক্যালেন্ডার কিংবা ম্যাগাজিন, মানে আমাদের যে সমস্ত প্রিন্টের কাজ আছে ওনাদেরও এরকম অনেক কিছু প্রিন্টের কাজ থাকতে পারে, এটাই আপনাদের এলাকাবাসী যারা আছেন তারা মনে করেন। আচ্ছা, আরো কি ঘটনা আপনাদের? অবশ্যই আছে। এরপরে আমি আমাদের সেন্ট্রাল মস্কের একটা কাহিনী বলছি। আমাদের সেন্ট্রাল মস্ক নিয়ে মানে যেসব গার্ডরা দায়িত্ব পালন করেন ওনাদের মুখ থেকেই শোনা। তো ওনারা যখন রাতে দায়িত্ব পালন করেন, নিচে ওরা দায়িত্ব পালন করেন, উপরে শোনা যায় অনেক মানুষ দৌড়াচ্ছে, শব্দ হচ্ছে। তো ওরা কে বা কারা আসছে জানার জন্য যখন উপরে যায় দেখে একদম প্রচন্ড নীরব, কোনো দৌড়াদৌড়ি শব্দ নাই, সবকিছুই শুনশান। তারপর ওনারা যখন আবার উপর থেকে নিচে আসেন দেখা যাচ্ছে যে আবারও দৌড়াদৌড়ি, আবারও শব্দ। এই জিনিসটা ক্রমাগত চলতেই থাকে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওই সেন্ট্রাল মস্কের মিম্বরের উপরে মসজিদে একটা যত পাওয়ারফুল লাইটই দেওয়া হোক, সর্বোচ্চ লাইটটি 1 থেকে 2 ঘন্টা, এরপরে এটা ফিউজ হয়ে যায় কোনো কারণ ছাড়াই। মানে ইলেকট্রিসিটি আছে সেটা ফ্ল্যাকচুয়েট বা কিছু না, মানে ফ্ল্যাকচুয়েট এই জাতীয় কোনো ঘটনা হয় না। এটা সর্বোচ্চ 1 ঘন্টা থাকবে, পরে লাইটটা অটোমেটিক ফিউজ হয়ে যায়। এবং এই ঘটনা টিল নাও সত্য। আমার মনে হচ্ছে রাসেল ভাই কোনো এক সময় যদি আপনি যান, আপনি নিজেও একটা লাইট ওখানে লাগিয়ে দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এটা আমাদের দেখার খুব ইচ্ছা, এবং আমরা একটা ভিডিও করতে পারি আমরা, এবং দেখতে পারি যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা সিরিয়াসলি আমরা ইন্টারেস্টেড, যদি সেটা সম্ভব হয়। মোস্ট ওয়েলকাম, আপনি চলে আসেন। আমার মনে হচ্ছে আপনি নিজে নিজে পরীক্ষা করে দেখলে ব্যাপারটা আরো সেটাই, এবং সবাইকে আমরা দেখাতেও পারবো সেটা। ওকে, আমরা মাঝখানে আপনাকে একটু থামাই। সেটা হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি তো একে চিটাগাং থেকে এসছেন,
তারপরে আপনার নাম রাসেল। তো সবকিছু মানে আপনার আপনার চিটাগাংবাসীর জন্য এবং সবার জন্যই আপনি বলেন যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, আমি রাসেল আছি সাথে, এটা চিটাগাংয়ের ভাষায় বলতে হবে। সলিডদের রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সবসময় সঙ্গে, অনরা ফোনন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বললেন অবশ্য বুঝিনি, আমার মনে হয় যে আমি যা বলছি তাই বলছেন, মানে রাসেলটা খালি কমন পড়েছে আমার। রাসেলটা চিটাগাংয়ে রাসেলই বলে, কারণ নামের কোনো তো রাইট না। রাইট। আমি একজনের কাছে শুনছিলাম যে এরকম টাইপের, যে মানে একজন বলেছিলেন এরকম টাইপের যে সৌদি আরবে সবকিছু আরবিতে হয়, শুধু আজানটা বাংলায়। তো এরকম চিটাগাংয়ের সবকিছু চিটাগাংয়ের ভাষায় হলেও আমার রাসেল নামটা কিন্তু একদম বুঝতে পেরেছি এটা। এনিওয়েজ, আর কি কি ঘটে, মানে ভয়ঙ্কর কিছু ঘটনা আপনার এখানেই, এই যে চারপাশে এত ঘটনা ঘটছে সেখানেই আপনারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন? আচ্ছা, আর কি কি ঘটে আমার? এরপর আমি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ নিয়ে মানে কাহিনীটি বলছি। তো বিজ্ঞান অনুষদে রাসেল ভাই যারা দায়িত্ব পালন করেন গার্ড, কারণ বেশিরভাগ কাহিনী রাতে হয় এবং রাতে সাধারণত গার্ড ছাড়া ওখানে তৃতীয় কিংবা অন্য কোনো ব্যক্তি থাকে না। তো দেখা যাচ্ছে যে ক্লাসরুমের চাবি চায় গার্ডের কাছে। তো একবার এক গার্ড নাকি ঘুমাচ্ছিল একটা বেঞ্চিতে, তো কে বা কারা সে ওর মানে কনিষ্ঠ আঙ্গুল ধরে শুধু টান দিচ্ছে। হ্যাঁ, মানে টান দিচ্ছে। তো উনি ভাবছেন মানে কোনো হয়তো ঝামেলা কিংবা স্বপ্ন দেখছেন, তো উনি একটু নড়ে চড়ে উঠে আবার শুয়ে যান। তো কিছুক্ষণ পর দেখা যায় আবার টান দিচ্ছে এবং একটা শব্দ আসে যে চাবি চাই, চাবি। তো উনি কেন চাবি দিবে এটা বলার পর আরেকটা শব্দ আসে মানে চাবি চাই, চাবি। তো উনি নাকি একটা চাবি দিয়ে দেন। চাবি দেওয়ার পর দেখা যাচ্ছে যে ক্লাসরুমে পড়ার শব্দ হচ্ছে এবং উনি যে ইয়াতে টুলটাতে শুয়েছিলেন ওখান থেকে ওনাকে বারবার টান দিচ্ছিল। দ্যাট মিনস যে তুমি এটা ছেড়ে দাও, এটা আমাদের কাজে লাগবে। এবং উনি ওই টুলটা ছেড়ে দিয়ে যখন পাশে শেষ মানে অন্য একটা জায়গায় শুলেন, তখন কিন্তু আর তার পা ধরে কেউ টান দেয়নি। তার মানে বোঝা গেল রাসেল ভাই মানে ওখানকার মানে যারা পড়াশোনা করে ওই টুলটা হয়তো ওদের দরকার ছিল। এবং এরপর থেকে গার্ডটি ভুলেও যদি ওখানে শুয়ে যাইতো ওর আঙুল ধরে টান দিত। মাঝে মাঝে হয়তো অনেক খেয়াল করতেন না, শুয়ে যেতেন। কিংবা একই সময় এক এক ধরনের গার্ড আসে, তো সবাই তো আর জানে না, স্পেশালি যারা নতুন আসে ওদের সাথে ব্যাপারটা খুব বেশি পরিমাণে ঘটে। ওকে, সো আপনারা এই যে এগুলো কি ছোটবেলা থেকে জানতেন সবকিছু, যে এখানে এরকম ধরনের ঘটনাগুলো ঘটে বা এরকম কিছু আছে? আসলে আমার তো বেড়ে ওঠা, যেটা আগে বলেছিলাম ওখানে, তো এই কাহিনীগুলো মানে আমার নিজের সাথেও কিছুটা ঘটেছে। তারপরে শোনা কিংবা ওখানকার যারা গার্ড, কখনো যদি ওদের সাথে দেখা হতো কিংবা বিভিন্ন ভাবে আমরা তথ্যগুলো পেয়ে থাকি কিংবা সংগ্রহ। তো কোনো সময় এরকম হয় যে একা রাতের বেলায় ফেরার সময় মনে হয় যে একা মানে ফেরা ঠিক হবে না, ভয়টা? আসলে ডেফিনেটলি মনে হয়। ইভেন কিছুদিন আগেও আমি নিজে ভূত এফএম শুনছিলাম, তো আমি নিজে শোনার মানে মাধ্যমে এতটাই ভিতরে ঢুকে গেছি। কিংবা ওদিন আমার সাথে বাইরে একটা মানে বাজে ঘটনা ঘটে, আমি একটু বাইরে যাওয়ার দরকার ছিল, আমি ভয় আর বাইরে যাইনি। আমার মনে হচ্ছে সামহাও বাইরে গেলে কোনো একটা বিপদ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। ওকে ওকে, আমরা কিন্তু আপনার কাছে আবারও আসবো, তবে আপাতত আমরা একটু SMS এবং আমরা ফেসবুকে যাব। আমি দেখতে পাচ্ছি জ্যাকলিন নাটোর থেকে আমাদের SMS করেছেন, সুমন নাটোর থেকে, লিটন চিটাগাং থেকে আমাদের SMS করেছেন। আমরা চিটাগাং আরো SMS চাই। আচ্ছা, আমরা আরো চাই, কারণ চিটাগাং এ আমাদের এখন তো একজন অতিথি আছেনই, যিনি অনেক ঝামেলার সত্ত্বেও আমাদের এখানে আছেন। এবং মানে কি বলবো, যে ঢাকায় এসে কেউ এতটুকু সময় দিবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আর কি। তানিশা আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, আমাদেরকে আসমিনা ওয়াবদা খুলনা থেকে SMS করেছেন, অর্চি আমাদের এখানে SMS করেছেন। আমি দেখতে পাচ্ছি জিহাদ আমাদেরকে, এছাড়াও জ্যাকলিন নাটোর থেকে আমাদের SMS করেছেন, আশিকুল আমাদের SMS করেছেন এবং অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন, ওয়েলকাম ব্যাক। খালিদ আমাদের SMS করেছেন এবং তিনিও অনেকদিন পরে শুনছেন। লিটন মিরপুর থেকে লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি, স্পেশালি ঈদে ব্যাপার তিনি এটা বলেছেন। ওকে, ঈদিটা আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, মানিক আমাদের SMS করেছেন মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে, ইহাম আমাদের SMS করেছেন জিনাইদা থেকে। এছাড়াও আরো অনেকেই আছেন। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও আমি দেখতে সাব্বির ইমন ইসলাম ইমন আমাদের লিখেছেন যে আজকে তিনি প্রথম ভূত এফএম শুনছেন এবং খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভূত এফএম কে বেছে নেওয়ার জন্য, এবং আপনারা আশা করছি আপনি ভবিষ্যতেও মানে আগামী সপ্তাহ থেকে রেগুলার হয়ে যাবেন। সৌরভ চৌধুরী আমাদের সাথে আছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি প্রশান্ত
শান্ত, এছাড়াও সাকিব আহমেদ আমার সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এমডি আলিয়া হাসান, এছাড়াও রয়েছেন আমাদের এখানে সোহানুল ইসলাম নিহিল, এছাড়াও ইয়াসিন আরাফাত আমাদের সাথে আছেন, জাহিদুল ইসলাম তন্ময়, মাহমুদ হুসাইন ফেরদৌস, এছাড়াও স্মিতা সরকার, আহ, কাঞ্জি, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাজন কান্তিনাথ, এছাড়াও আরো অনেকেই আমাদের সাথে রয়েছেন এবং আশা করছি যে বাকি সময়টাও আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না, এটা অবশ্যই জানাবেন। এবং যারা ঈদে বাড়ি যাচ্ছেন, বাড়ি থেকে যখন ফিরবেন তখন রিটার্ন টিকেটের সাথে সাথে অনেকগুলো ঘটনাও নিয়ে ফিরবেন, আশা করছি সেটাই। আমরা চলে যাব আমাদের একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি সাথেই থাকবেন। স্টে টিউন রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। The night comes alive. তো শুরুতেই বলেছিলাম পঁচিশ, তো রাত্রে যে জিনিসটা ঘটতো, আমি যখন ঘুমিয়ে থাকতাম, তো আমার বাবা মা এখনো পর্যন্ত আমাদের বাড়ির বারান্দায় আমাদের দরজা লক করা, তো আমি রুমে নাই। তো যখন আমাকে ঘুরতে হয়তো বাসার পিছনে বা সাইডে কোনো আহ বাস ছাড়ের নিচে বা বাথরুমের সাইডে আমাকে পড়ে থাকতে গেছে অথবা অ্যাবনর্মাল অবস্থা নষ্ট নিজের অনেক লাগে। আমার সমস্ত বাড়িতে আর আর আমি লাইব্রেরি প্রকাশ করেছিলাম। এটা 2013 সালে 15 ফেব্রুয়ারি আগের রাতে, মানে 13 ফেব্রুয়ারিটা। এখানে আমার একটা হাত প্যান্ট বন্ধ ছিল। তো এই অবস্থায় দরজাটা খুলে বাইরে ফিরে গেলাম। আসলে ভাই বলে রাখি, এই অমাবস্যার রাত্রে আমি যখন ভাসছি, তখন আমার নিচে আমি দেখতেছি অনেক সাপ, বিষ, ঝিঁঝিঁ আমাকে আক্রমণ করার জন্য নিচের থেকে এই যে সাপ নিচ্ছে, আমার কাছে কিছু অবস্থা নেই। তার গাছ ধরাস নাই, সামনে রাসেল ভাই, আশ্চর্যের বিষয় এটা যে ঠিক তখন আমি আমার ডায়েরিটা খুলে গোলাপ ফুল পাই নাই, কিন্তু গোলাপ ফুলের 7 থেকে 8টা পাপড়ি, এবং সে পাপড়িতে এখনো মানে শিশির বিন্দু লেগে আছে এমন পাপড়ি পেয়েছিলাম। এবং সেই গোলাপ ফুলের পাপড়ি আজও
আমি যখন গাড়িতে চলাফেরা করি রোড হাইওয়েতে, কখনো যদি গাড়িতে বসে আমার মনের ভেতরে এমন হয় যে গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট করবে, তো রাসেল ভাই আসলে অ্যাক্সিডেন্ট করবে। আমার লাইফে এমন 3 দিন ঘটেছে যে আমি গাড়িতে বসেছি, FM, the night comes alive with drumming. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে, বাকিতে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং ঘড়িতে সময় রাত 1টা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM-এ। এবং আজকে ঈদের আগের শেষ ভূত FM হচ্ছে, এবং এরপরে যেটা আমরা শুনবো সেটা ঈদের পরে শুনবো। সো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা এত রাত জেগে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে বাকি সময়টুকু থাকবেন, এবং ভূত FM-এর প্রতি যাদের অসম্ভব রকমের ভালোবাসা, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো একটা ঘটনা পড়বো। এই ঘটনাটিও আজকে ঘটনার দিক দিয়ে চিন্তা করতে গেলে চিটাগং এর পাল্লাটা একটু ভারী। এই ঘটনাটাও চিটাগং থেকে এসেছে। এই ঘটনাটা কিছু কিছু ওয়ার্ড সংক্ষেপে লেখা, সো আমার পড়তে একটু ঝামেলা হতে পারে, বাট আমি আশা করছি যে আমি এটা জন্য প্রিপেয়ার্ড ছিলাম না, বাট ঘটনাটা বেশ ভালোই, তো আমি ভাবলাম যে পড়ে ফেলি আপনাদের জন্য। সো ঘটনাটা পড়ছি, আশা করছি যে আপনাদের ভালো লাগবে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তুনা ফ্রম চিটাগং, ভালো আছেন? অ্যাবসলিউটলি আপনি ভালোর দলে। তা যাই হোক, আমি তুনা অ্যান্ড আমি স্টুডিওতে আসতে পারবো না, তাই লিখতে বসা। আমার লাইফের অনেক ইনসিডেন্ট আছে, হয়তো সেগুলো ভয়ের, বাট কখনো ভাবিনি যে এগুলো লিখতে হবে কাউকে। সো আমি লিখছি, বিকজ কেউ যেন আর তার আপনজনদের সাথে এমন না করে। আমি আবারও বলছি, উনি লিখছেন এই কারণেই যে কেউ যেন তার আপনজনদের সাথে এরকম না করে। কেন কিরকম করে? সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের যে এফেক্ট, এই এফেক্টটা যে সাফার করে সেই ভালো জানে, এবং সেটা আসলে কতটা ভয়াবহ হতে পারে তার ঘটনায়, সেটাই আমরা এখন শুনব। 2003-এ আমি এসএসসিতে সায়েন্স থেকে 4.755 পেয়েছিলাম, এবং এটা একটা ভিলেজের একটা স্কুল ছিল। কিছুদিন পর আমি শহরের একটা ভালো কলেজে চান্স পেলাম, যেটা কিনা একটা গার্লস কলেজ ছিল, এবং সেখানে ফার্স্ট আমি থাকার জন্য হোস্টেল পাইনি, তাই আমি একটা রিলেটিভের বাসায় ছিলাম। দেন হোস্টেলে উঠলাম কিছুদিন পর, আর এরপর নিউ প্লেস অ্যান্ড নিউ রুমমেট, বাট আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না এই কারণেই। এবং ফার্স্ট ইয়ার ফাইনাল দিলাম, সব ভালোই চলছিল, বাট সেকেন্ড ইয়ারে এসে কেন জানি আমার পড়তে ইচ্ছে করতো না বই, এবং রেজাল্ট যেটা হলো সেটা হচ্ছে যে টেস্ট এক্সামে আমি ডি গ্রেড পেলাম। মানে সেটা আমার কাছে ফানি মনে হচ্ছিল, যে কেউ বলবে যে হতেই পারে, এটা হয়তো পড়েনি এই জন্য এটা হয়েছে। তাই আম্মু খুব বকাবকি করলো এটার জন্য। দেন আমি ডিসাইড করলাম যে এইচএসসি দিব না। আম্মু অবাক, আমি নির্বিকার। তো আব্বু এবং আম্মু জোর করতে থাকলো, অ্যান্ড সাথে মারধরও চলতো। আমি আমি অক্ষত আমি অকথ্য ভাষায় সবসময় গালাগালি করতাম। আম্মু আমাদের বাসায় কারো অসুখ হলে ডক্টরের কাছে নিয়ে যেত, তাই আম্মু আমাকে একজন চিটাগং মেডিকেল কলেজের মেন্টাল মানসিক রোগের চিকিৎসক আর কি, তার কাছে নিয়ে গেলেন। আমি নামটা না হয় বললামই না, বাট তিনি বললেন যে কিছুই হয়নি। আমি জানি যে আমার ভেতরে কি চলছে। আমার খেতে ভালো লাগতো, অ্যান্ড আমার প্রিয় আব্বু আম্মুকে আমার সহ্য হতো না। আমার খেতে ভালো লাগতো, তারপরে একটা সো বুঝতে আসলে খুব সমস্যা হচ্ছে। যাই হোক, আমার খেতে ভালো লাগতো না, অ্যান্ড আমার প্রিয় আব্বু আম্মুকে আমার সহ্য হতো না। শুধু কাঁদতাম। একদিন তো মানে বইপত্র অ্যান্ড কাপড় চোপড় গুছিয়ে নিলাম, চলে যাব বাসা থেকে।
কোচিং এর কথা বলে বের হলাম এবং হোস্টেলে চলে গেলাম। একদিন পর আসলাম এবং চলছে এক্সাম, মানে দিনও চলে যাচ্ছে ঠিক এইভাবেই, এবং এক্সাম আসছে। হয়তো আমি আমার কষ্ট গুছিয়ে লিখতে পারছি না, যাই হোক কোনো মতে এক্সাম দিলাম। এভরিডে আমি ঝগড়া করছি এবং যেটা নিয়ে খাওয়া দাওয়া বন্ধ আমার ছিল এবং আছে, এবং একদিন বা 2 দিন পরে আমি খাই এবং গ্র্যাজুয়ালি আমার মাথা থেকে চুল পড়তে শুরু করলো এবং মাথায় টাক দেখা দেওয়ার উপক্রম হলো। এবং আমি বুঝাতে পারছি না, বাট আমার সারাদিন আমি ভূতের মতো বসে থাকতাম। রেজাল্ট দিল এবং আমি বি গ্রেড পেলাম। এরপর আরো বেড়ে গেল আমার অস্থিরতা। আমি লেখাপড়া টোটালি অফ করে দিলাম। অবস্থা টোটালি মানে আরো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে এবং আব্বু আমাদের ওখানকার একজন হুজুরের কাছে আমাকে নিয়ে গেলেন এবং উনি বললেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার আব্বু আম্মু এগুলো জাদুবিদ্যায় কোনোই বিলিভ করতেন না এবং আগেই বলেছি তারা আমাকে মেন্টাল পেশেন্ট মনে করতেন এবং একজন মেন্টাল ডক্টরও সেই কারণে দেখানো হয়েছিল। বাট তিনিও কিন্তু আমাকে ভালোই বলেছিলেন, যদিও এগুলো আমাকে জানানো হয়েছিল আরো অনেক পরে। যাই হোক, ওই হুজুর বলল যে এটা একটা মগা জিন দিয়ে করানো হয়েছে। এটা অলমোস্ট তখন 3 বছর হয়ে গেছে এবং উনি বললেন যে আমি যাতে আমার লাইফে ভালো কিছু করতে না পারি সেটার জন্যই এরকম একটা, এবং আমার সবকিছুর বদলে যেন অস্থিরতা বেড়ে যায় সেটার জন্য এটা করা হয়েছে। এবং যারা এই ব্ল্যাক ম্যাজিকটি করেছে তারা আমার চুল নিয়েছে এবং আমার পায়ের মাটি নিয়েছে, খুব ডিফিকাল্ট, আমার খাবারের উচ্ছিষ্ট নিয়েছে। আব্বু বিলিভ করলো, বাট আরো একজন হুজুরকে দেখালো, সেম কথাই সেই হুজুরটিও বলল এবং আব্বু ওনাদেরকে দিয়ে আমার এটা কাটালো। উনি আমাকে কিছু পানি দিলেন এন্ড কিছু তেল দিলেন মাথায় দেওয়ার জন্য। আমার আস্তে আস্তে চুল পড়া কমে গেল এন্ড অস্থিরতাটাও মোটামুটি। বাট কারা রেসপন্সিবল সেটা উনি বললেন না। হুজুররা নাম বলেন না, বিকজ এটা মানা আছে ওনাদের। এখন আমি বুঝতে পারছি যে আমার তখন আর মানে 100%-এর মধ্যে 20% ছিল হচ্ছে ভালোটা। পাবলিক ইউনিভার্সিটিতে আব্বু ফর্ম তুললো, বাট আব্বু ফর্ম বাট আমাকে নিতে পারলো না, আমি পড়বই না। আচ্ছা, ফর্ম তুললো বাট আমাকে নিতে পারলো না, আমি পড়বই না। টাইম ছিল চলে যাচ্ছিল এবং ভর্তির না পেরে আব্বু অনার্সের ফর্ম নিল আমাকে না বলেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আমি যোগ্য ছিলাম, যদিও ওই পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো ভর্তি পরীক্ষা দিয়ে আমি চান্স পেয়ে যেতাম। কিছুদিন পর আমার ক্লাস স্টার্ট হলো। আমাকে যেভাবে ঠিক মানে পড়াশোনা যেভাবে চলে ঠিক সেভাবে আব্বু আমাকে নিয়ে গেল এবং চলছিল সবকিছু। খুবই স্পেলিং এর ঝামেলা, আমি খুবই সরি যে আমার বারবার করে আটকে যাচ্ছে, আমি এটা জানতাম না। এবং 3 মাস পরে আমি বললাম যে আমি পারবো না, আমি প্রাইভেটেও পড়তে পারবো না। আম্মুকে দিয়ে বলালাম এবং আমি ওনার কাছে আমাকে নিয়ে যেতে চাইলেন, বাট আমি যাইনি। আম্মু অনেক বলে আমাকে ওনার কাছে নিয়ে যেতে চাইলেন, কোন একজনের কাছে, এবং আমি যাইনি। ট্রুলি আমাকে বাইরে থেকে দেখে সবাই এটা বুঝতে পারতো না। যাই হোক, আমি আর বাকিটুকু না পড়ে আমি বরং বলে দিই, পড়তে খুবই অসুবিধা হচ্ছে। যে ধীরে ধীরে তারা আরো চিকিৎসা করলেন এবং একটা সময়ে তিনি আর একজনের কাছে গেলেন যিনি তার সমস্ত ব্যাপারটা ধরতে পারলেন এবং তিনি বললেন যে সব মানে হুজুর যারা আছেন তারা বলেন যে রিলেটিভদের মধ্যে কেউ এটা করেছে এবং এটা রিলেটিভদের মধ্যে কিভাবে করেছে সেটা তারা পরে উদ্ধার করতে পেরেছেন। সেই ঘটনাটা বেশ ভালো ছিল, বাট আমি দেখতে পাচ্ছি যে এটা পড়াটা খুব ডিফিকাল্ট। আমি রিয়েলি সরি, বাট আমি একটা জিনিস যে জন্য এটা পড়লাম সেটা হচ্ছে যে আসলে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যে জিনিসটা নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর একটা জিনিস নিয়ে ট্রাই করা উচিত না। আর কখনোই মানে কোনো মানুষের ক্ষতি করার মধ্যে কোনো ভালো কিছু থাকতে পারে না। এবং কোনো মানুষের ক্ষতি করলে মানে আমরা সাধারণত ক্ষতি করি কি জন্য, আমাদের কিছুটা লাভ হবে সেজন্য, যে অন্য জনকে ক্ষতিগ্রস্ত দেখতে পারলে হয়তো লাভ মানে আমার ভাল লাগবে যাকে আমি অপছন্দ করি, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু যে একবার এরকম একটা ঘটনা শুনেছিলাম যে কোন একজনকে বলা হয়েছিল যে তোমাকে যে কোনো একটা কিছু করা হবে
তোমাকে একটা বিরাট একটা মানে তোমার তোমার জীবনে একটা বর বা এরকম টাইপের কিছু একটা আসবে যেটা তোমাকে দেয়া হবে, কিন্তু এটা একটা শর্ত আছে, সেটা হচ্ছে তোমার যে প্রতিবেশী, সেই প্রতিবেশী তুমি যা পাবা তার ডাবল পাবে। তখন সেই লোক নাকি বলেছিল আমার একটা চোখ অন্ধ করে দাও। তো এই যে আক্রোশ, এই যে মানুষের প্রতি মানুষের এই যে ছোটখাটো ব্যাপার থেকে ধীরে ধীরে ঘনিয়ে ওঠা এই যে ক্রোধ, রাগ, এই সমস্ত ধীরে ধীরে যে এইদিকে চলে যায়। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা যতবার কথা বলছি, লাস্ট উইকেও অনেকে এসেছিলেন এবং তারাও বলেছেন, এবং এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমার মনে হয় যে এটা নিয়ে ট্রাই করা উচিত। আপনি বিশ্বাস করলেও ট্রাই করা উচিত না, বিশ্বাস না করলেও ট্রাই করা উচিত না। যাই হোক, আমরা একটু SMS পড়ে আসি, এবং আমাদের এখানে বেশ অনেকে SMS করেছেন। পাপড়ি এবং ফুয়াদ আমাদের ভূতের গলি থেকে SMS করেছেন, তারা সবাই মিলে শুনছেন এবং তিনি বলছেন ঘটনাগুলো দারুণ, কিন্তু আমি জাস্ট পড়তে পারলাম না, আমি সরি সেজন্য। আমাদেরকে মেহাল আহমেদ SMS করেছেন এবং তিনিও স্টোরিগুলোর প্রশংসা করেছেন। অর্চি আমাদের ঢাকা থেকে SMS করেছেন। সানি আমাদের SMS করেছেন জুয়েল। এছাড়াও সুমন আমাদের SMS করেছেন অনামিকা ফরিদপুর থেকে। এছাড়াও আমাদের এখানে SMS করেছেন ফিজু, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদেরকে হবিগঞ্জ থেকে SMS করেছেন। নাহিদ আমাদের সাথে আছেন এবং মেহেদি হাসান আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন রিমা ময়মনসিং থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন রাব্বি, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আরিফ, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পান্না। ঈদ মোবারক জানাচ্ছেন অগ্রিম। যারা আমাদের সাথে রয়েছেন মিরপুর থেকে, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জুয়েল সহ আরো অনেকে। আমরা চলে যাব আবারও আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি শান, এসেছি ঢাকা থেকে। শুনি আপনার ঘটনা। এখন আমি যে ইনসিডেন্টটা শেয়ার করব, এটা বেসিক্যালি আমার ফ্রেন্ড আরিফের কাছ থেকে শোনা। তার আগে আমি একটু ভূমিকা বলে নেই। সেটা হচ্ছে যে আপনারা জানি না কেউ বিশ্বাস করেন না কিনা, কিন্তু অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে যে মৃত মানুষ ফিরে আসে। আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় যে মৃত মানুষ আসলে সামনে ফিরে আসতে পারে? যদি আপনি এরকম একটা ঘটনা বলবেন, তারপরে আমি বলছি যে আপনার নিজের কি মনে হয়। আমার মনে হয় খুব ক্লোজ কেউ থাকলে, যেমন আমার যদি খুব ক্লোজ কেউ থাকে, সে মারা যাওয়ার পরও আমার মনে হয় তাকে সামনাসামনি দেখা সম্ভব। আপনার এটা মনে হয়? হ্যাঁ, আমার মনে হয়। শুধু ক্লোজ কেউ না, আবার যদি এখন আমি যে ইনসিডেন্টটা শেয়ার করবো, এটা কিন্তু ক্লোজ কেউ ছিল না স্যার, তারপর সে সামনে আমরা ইনসিডেন্টটা শুনে তারপর আবার আলোচনা করি, প্লিজ বলেন। আরিফের সাথে, আরিফ আমার ফ্রেন্ড, ও আমার কাছে এটা শেয়ার করেছিল এবং ওর সাথেই ঘটে যায় এই ঘটনাটি। এটা ঘটে 2004 সালে। আচ্ছা। তো ওরা কামারপাড়ায় বাড়ি করে, ঢাকার পাশে উত্তরের দিকে কামারপাড়া। তো এখন যতটা কামারপাড়া উন্নত, তখন ততটা উন্নত ছিল না। তো একবার ওরা যখন বাড়ি করার পরে থাকা শুরু করলো। তো একদিন এলাকার একটা ছেলের সাথে, ওর চেয়ে বয়সে 2 বছর ছোট হবে, ছোট ছোট কথা কাটাকাটি নিয়ে তর্কাতর্কি করতে করতে একটা পর্যায়ে ঝগড়া হয়ে যায়। একটা পর্যায়ে যেটা করে, ওই ছেলেটা আরিফ আমার ফ্রেন্ডকে থাপ্পড় মেরে বসে। আচ্ছা। তো রিপ্লাইতে আরিফ ওকে কিছু মারধর করে, এবং পরে যেটা হয়, এলাকায় একটা সালিশ বা বিচার ধরনের কিছু হয়, এবং বিচারে ওই ছোট ছেলেটাকে দোষী বলা হয়। ওর বাবা মা ওকে মারধর করে। আনফরচুনেটলি যে কোনো কারণেই হোক, সেদিন রাতে সে ছেলেটি সুইসাইড করে। আচ্ছা। তো এর 1 মাস পরের ঘটনা। এর মধ্যে আরিফ ওই ছেলেটা সুইসাইড করার জন্য নিজেকে অনেকটা দায়ী মনে করছিল। হয়তো আমার সাথে এই ধরনের ঘটে যাওয়ার কারণেই হয়তো ওই সুইসাইডটা করলো। আচ্ছা। আসলে সেরকম কিছু ছিল কিনা একমাত্র আল্লাহই জানেন। এর 1 মাস পরের ঘটনা। আরিফ প্রায় রাত 1টার দিকে বাসায় ফিরছে। তো কামারপাড়া থেকে, যে আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া ফিরতে ওর খুব ভালো কোনো কমিউনিকেশন সিস্টেম ছিল না। তো ওর অনেকখানি হাঁটতে হবে, প্রায় 40 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটছে, যে বৃষ্টি হচ্ছে সেদিন রাতে। ও বাসা থেকে 15 মিনিট দূরে আছে। এই অবস্থায় রাস্তা একটু কাঁচা রাস্তা, হঠাৎ খেয়াল করলো ওর সামনে একটা সাপ। হ্যাঁ, সাপ। তো দেখি একটু ভয় পায় নাই, কারণ এই ধরনের এলাকায় সাপ থাকতেই পারে। অ্যাভয়েড করে সাইড দিয়ে চলে গেল সামনে হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর দেখে রাস্তার মাঝখানে একটা গরু দাঁড়িয়ে আছে, এবং যার গলা কোনো দড়িও নেই। তো ও একটু এবার ভরকে যায়, কি ব্যাপার, রাস্তার মাঝখানে একটা গরু দাঁড়িয়ে আছে, এটা কার গরু, কোত্থেকে আসলো, বা কি আশেপাশে তো এরকম কোনো বাড়ি ঘর দেখা যাচ্ছে না যেখানে গরু থাকতে পারে। ও এটাকে অ্যাভয়েড করে চলে যায়। এর কিছুক্ষণ পর ও দূর থেকে দেখতে পায় যে সামনে কেউ একজন, যে খাটনি মেরে বসে থাকে, যে ধরনের হাঁটুর উপর মাথা
বিচে যেভাবে বসে থাকে এভাবে বসে আছে, বাট কাছে যে দেখে বেসিক্যালি এটা একটা কুকুর। আচ্ছা। তো এবার ও মনে করে যে আসলে কি আমার হ্যালুসিনেশন হচ্ছে, হুম। কিন্তু আসলে তা না। আচ্ছা। এর কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে ওর বাসার খুব কাছাকাছি চলে আসে, হুম। বাসার থেকে প্রায় 2 মিনিট। মানে হঠাৎ করে ওর পিছন থেকে ওর ঘাড়ে কেউ একজন হাত দেয়, আচ্ছা। ঘুরে যায়, দেখে কেউ নাই। সো ভয় পেয়ে যায়, কি ব্যাপার, কি হলো। এবং যখন পিছনে ঘুরলো, পিছন থেকে ঘুরে যখন আবার সামনের দিকে ঘুরলো, ঘুরে দেখলো মানে এটা দেখার জন্য ডেফিনেটলি কেউ প্রিপেয়ার থাকবে না। তো দেখলো যে ছেলেটা সুইসাইড করেছিল ওর সাথে ঝগড়া করার পরে, হুম। সেই ছেলেটি ওর সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবং ও যেভাবে মানে ছেলেটা সুইসাইড করেছিল গলায় দড়ি দিয়ে, হুম। ও যখন ওর লাশ দেখতে গিয়েছিল গলায় দড়ি দেওয়া অবস্থায় ছেলেটার চেহারা যেরকম সব বিকট মনে ছিল, ছিল। হ্যাঁ মনে ছিল 1 মাস আগের ঘটনা, হুম, হুম, ওর তো মনে থাকারই কথা যেহেতু ওর সাথে ঝগড়া হয়েছিল। রাইট। ঠিক সেম চেহারাটা নিয়ে ছেলেটি ওর সামনে দাঁড়িয়ে আছে। একদম একদম অবিকল same। সেভাবে। হ্যাঁ এবং যে স্পর্শটা পেয়েছে সেটা একদম মানুষের হাতের মতোই স্পর্শ। হ্যাঁ মানুষের হাতের মতো স্পর্শ, বাট ও বলেছে টাচটা ওর কাছে খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা টাচ ছিল। আচ্ছা। তো ছেলেটা মানে সামনে দাঁড়িয়ে আছে, জিহ্বা বের করা, চোখ টোক উল্টানো, বিকট চেহারা। এটা দেখে একটা চিৎকার দেয়, ফেইন্ট হয়ে যায় সাথে সাথে। তো ওর বাসা থেকে মানে ও তখন সেলফোন ইউজ করতো না, হুম হুম। ওর বাসা থেকে ওর জন্য ওয়েট করছে কখন বাসায় ফিরবে। তো বাসার মানুষ বের হয়ে আসে খুঁজতে খুঁজতে, দেখে রাস্তায় বাসা একটু সামনে রাস্তায় পড়ে আছে। আচ্ছা। এরপরে ওকে ধরে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়। পরদিন সকালে যখন ও মানে নর্মাল হয় তখন সবাইকে এগুলি বলে, বাসার মানুষকে বলে। বাট বাসার মানুষ জিনিসটা কাউকে না বলে করে কি, এলাকার হুজুরকে, ওই এলাকার একজন হুজুর আছে মসজিদের হুজুর, উনি অনেকদিন যাবত এই এলাকায় প্রায় 20-25 বছর যাবত, ওনাকে ব্যাপারটা শেয়ার করে। উনি আচ্ছা। বলে যে মানে হয়তো ওই যে ছেলেটা সুইসাইড করেছিল নাম হচ্ছে জাকির। হুম হুম। জাকির হয়তো মানে ওর উপর কোন একটা ধরো ক্ষোভ বা এই ধরনের কিছু একটা ছিল, যার জন্য ওকে এই ধরনের ভয় দেখিয়েছে। এবং ওকে বলে যে তুমি একটা কাজ করবা, নেক্সট ফ্রাইডেতে জুম্মার নামাজের পরে ওর কবরের সামনে যেয়ে ওর কাছে একটু দোয়াদুরি করে কবরটা জিয়ারত করে ক্ষমা এই ধরনের কিছু চেয়ে নেয়া। তো মানে আসলে কি এই ধরনের কোনো কিছু সম্ভব কিনা, কোনো মৃত ব্যক্তির সামনে চলে আসা, হুম হুম। বাট এটা যে হ্যালুসিনেশন ছিল না এটা কনফার্ম, এটা একদম 100% কনফার্ম না? শিওর। এবং কারণ ও টাচ পেয়েছে, এর হুম থেকে হুম। বড় কিছু না, ঘাড়ে টাচ পেয়েছে। আচ্ছা, কিছু কিন্তু কথা হয়নি দুজনের মধ্যে, কোনো কথা হয়নি। ও কোনো just কথা হয়। পিছন ফিরে যখন আবার সামনের দিকে ফিরলো, হুম হুম। ওর থেকে মাত্র 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। এবং ও মানে এটা তো আসলে ও নিজে তো যেহেতু আমার কাছে বলেছে, মানে ও সবচেয়ে ভালো বলতে পারতো। হুম হুম। মানে এর চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য হয় না। 1 Right. মাস আগে ওর সাথে ঝগড়া হওয়া ছেলেটা সুইসাইড করে মারা যায়, এবং সেই মুহূর্তে সে ছেলেটা ওর সামনে ঠিক ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। এর চেয়ে ভয়ঙ্কর কোনো কিছু হয় না। ট্রু। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা মানে আপনি নিজে কি মনে করেন যে আপনার সামনে যদি হঠাৎ করে এই মুহূর্তে যারা শুনছেন আমাকে, তাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার সামনে যদি হঠাৎ করে এরকম একজন মানুষ এসে সামনে দাঁড়ায়, যে যাকে আপনি একসময় চিনতেন এবং তিনি এই পৃথিবীতে আর বাস করেন না, সেই মানুষ যদি আপনার সামনে এসে দাঁড়ায় এবং আপনার সাথে কথা বলতে চায় বা কমিউনিকেট করতে চায় আপনার সাথে, ব্যাপারটা কেমন? আসলে ব্যাপারটা ভয়ঙ্কর তো বটেই, ব্যাপারটা বেশ অস্বাভাবিক। এবং আমার মনে হয় না যে কেউ এই ব্যাপারটাতে রাজি হবেন। আপনাদের কেউ কি এরকম আছেন যে খুবই পছন্দের কোনো মানুষও যদি আসেন সামনে এবং তিনি যদি এসে কথা বলতে চান, তাহলে আপনি কথা বলবেন? এটা হতে পারে আপনার প্রিয় মিউজিশিয়ান হতে পারেন, আপনার প্রিয় অ্যাক্টর হতে পারেন, আপনার যে কেউ। আমি যারা মিউজিক পছন্দ করেন তাদেরকে বলি যে কোনো মিউজিশিয়ান হয়তো আপনার সামনে আসলো, আপনি সবসময় পাগল ছিলেন তার জন্য, তিনি এসে আপনার সাথে কমিউনিকেট করতে চান, আপনি কি চাইবেন? মানে যেই হোক না কেন, বা খুব পরিচিত কেউ, বন্ধু, আমার মনে হয় না। আসলে মানুষ যখন এই জগৎ থেকে অন্য একটা জগতে চলে যায়, তখন সেই মানুষটা এই যে অতিক্রম করার একটা এই যে অতিক্রম করে আরেকটা জগতে চলে যাওয়া, তারপরে সেই মানুষটাকে সামনাসামনি দেখার ব্যাপারটা মনে হয় কেউ কল্পনা করতে পারে না। আমার তাই মনে হয় আপনারা নিশ্চয়ই সেটা অবশ্যই আমাদের জানাতে পারবেন। এবং আমি অনেকের কাছে শুনেছি আপনারা এমনিতে ইউটিউবে খোঁজ নিতে পারেন, দেখতে পারেন, আপনারা গুগল করে দেখতে পারেন, এবং আপনারা দেখলে দেখবেন যে অনেকেই এই ব্যাপারে অনেক মতামত দিয়েছেন, এটার উপরে অনেকেই মতামত দিয়েছেন। অনেকে এরকমও বলেছেন যে কম বয়সী মানুষ যখন মারা যান তাদের অস্তিত্ব নাকি বেশি টের পাওয়া যায়। আপনারা দেখতে পারেন, ইন্টারনেটে আপনারা দেখতে পারেন যে কম বয়সী মানুষ যখন মারা যায় তাদের অস্তিত্ব নাকি বেশি টের পাওয়া যায়। আবার যখন বেশি বয়স্ক মানুষ মারা যায় তাদের অস্তিত্ব নাকি কম
টের পাওয়া যায়। যারা হুট করে মারা যান বা এরকম যে সুইসাইড করেন, তাদের অস্তিত্ব প্রবল ভাবে বা প্রখর ভাবে পাওয়া যায়। আপনারা দেখতে পারেন এরকম নানান ধরনের মতামত রয়েছে। আমরা জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, তবে আমাদের এক এক ধরনের মানুষের এক এক ধরনের বিশ্বাস রয়েছে এবং সেই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি এবং সেই বিশ্বাসের কারণেই আমরা ভয় পাই, সেই বিশ্বাসের কারণে আমরা নির্ভীক হয়ে উঠি, সেই বিশ্বাসের কারণেই আমরা কোনো জিনিসকে হয়তো এড়িয়ে চলতে পারি। যাই হোক, আমরা আবার একটা ব্রেকে যাব, তবে তার আগে বলি আমাদের যারা এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuর্তি.fm which is BHWTFM@radiofuorti.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি এখানে এসে নিজে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা ফেসবুকে আমাদের পেজে যেতে চান তারা চলে যান www.facebook.com/bhutfm.russell। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:26। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 80.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি এফএমে। আমাদেরকে টপু টাঙ্গাইল থেকে লিখেছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু একটা বলতে চাচ্ছেন তিনি, এবং টপু লিখেছেন যে ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটা ট্রু। ওকে, আমাদেরকে পুনম এসএমএস করেছেন অবশ্যই। আচ্ছা, আমি ঠিক বুঝলাম না, অবশ্যই চাইবো না যদি এমন হয়। আচ্ছা, যাই হোক, শাফিন আমাদের এসএমএস করেছেন মাহমুদ এবং আচ্ছা, অবশ্যই চাইবো না বলতে পুনম যেটা বুঝেছেন যে পরিচিত বা অপরিচিত যেই হোক না কেন তাকে সামনে দেখতে চাইবেন না, সেটা তিনি বুঝেছেন। মোস্তাক বেলি রোড থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ছোট্ট বেবি মাহিসা এবং তার ওয়াইফ প্রজাপতি তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। ঈশান আমাদের সাথে রয়েছেন অ্যাঞ্জেলিকা ময়মনসিং থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইফুল ভালুকা থেকে, এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জাকির। এছাড়া আমাদের এসএমএস করছেন ফরদিন হাসান বসুন্ধরা থেকে, এবং বসুন্ধরার এ ব্লক থেকে। আমাদেরকে তিমাত এসএমএস করেছেন পুলিশ লাইন ময়মনসিং থেকে। সজীব আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন নাম, আচ্ছা, রাজশাহী থেকে শাওন, আগে নামটা প্লিজ লিখবেন, এবং তার ওয়াইফ সূচনা, তারা ভূত এফএম শুনছেন। মৌ খুলনা থেকে লিখেছেন এবং তিনি বলছেন আমাকে প্রায় ব্ল্যাক ম্যাজিক করা হয়, কিওর করি আবার করে। আচ্ছা, এটা আপনি কিভাবে হয় এবং কি ঘটে সেটা আপনি আমাদেরকে অবশ্যই ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো জানেন, ভূতফম@radiofuর্তি.fm। কামাল উত্তরা থেকে লিখেছেন যে কামারপাড়ার ঘটনাটা অনেক ভয়ঙ্কর ছিল। আমাদেরকে এছাড়াও আশকার এসএমএস করেছেন ভয় লাগছে। রাব্বি আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, তার কাছেও ভয় লাগছে। ইমাম আমাদের এসএমএস করেছেন, এসএমএস করে তিনি বলছেন ইমেইলের যে স্টোরিটা সেটা ভালো ছিল। যারা আমাদের এসএমএস করেছেন কবির জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইফ, এছাড়াও আসাদ আমাদের এখানে এসএমএস করেছেন। এছাড়া আমাদের এখানে এসএমএস করেছেন শাকিল, এবং আমাদের এখানে সোনিয়া এসএমএস করেছেন, আরো অনেকেই আমাদের এখানে কিন্তু এসএমএস করছেন। আমরা চাই না যে আমাদের সাথে মৃত মানুষদের দেখা হোক, তারপরেও মৃত মানুষদের দেখা হয়ে যায়। এবং আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি শুনুন। সেই ঘটনা শুনলে আরো একটু আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন। এবং যিনি লিখছেন তার নাম হচ্ছে অনন্ত চক্রবর্তী, এবং তিনি লিখেছেন এটা হচ্ছে তিনি লিখেছেন কেষ্টপুর কলকাতা থেকে। আচ্ছা, তিনি যে ঘটনাটি লিখছেন সেটা এরকম যে হ্যালো রাসেল ভাই, তিনি হচ্ছেন আমি রানা, আই এম ফ্রম ইন্ডিয়া। আজকে আপনাকে দ্বিতীয় ঘটনাটি জানাচ্ছি, আগের ঘটনাটি কোনো কারণে সিলেক্ট হয়নি। যাই হোক, ঘটনাটি বলা যাক। এটা আমার এক বোনের বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার নাম দিশা, পরে ক্লাস 7-এ, এবং তার মা 2015-তে মার্চে ক্যান্সারে মারা যান। যাই হোক, বাড়িতে তখন একটা শোকের ছায়া নেমে এসেছে, এবং দিশা তার মাকে হারিয়ে ভীষণ ভেঙে পড়েছে। এইভাবে দিন 15 পর
একদিন রাতে দিশা হঠাৎ করে দিশা যেটা হয় সেটা হচ্ছে তার স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঘরে এসে সে দেখে তার স্কুলের ব্যাগটি পরিপাটি করে সব গুছানো, এবং সে মনে করে যে তার ঠাম্মি হয়তো এটা করেছেন এবং এটা তিনি হয়তো করে দিয়েছেন। তারপর সে স্কুলে চলে যায় এবং সেদিন রাতের বেলায় হঠাৎ একটা ডাকে তার ঘুম ভেঙে যায়। উঠে সে দেখে যে বাইরে একজন মহিলা আকৃতির কেউ একজন দাঁড়িয়ে রয়েছেন। সে বাইরে বেরোয়, আর যেটা দেখে তার সে খুশি হবে নাকি ভয় পাবে সেটা সে ভেবে পাচ্ছিল না। সে দেখে তার মা 2 হাত বাড়িয়ে তার দিকে রেখেছে এবং সে মাকে বলে, মা তুমি না বেঁচে নেই, তুমি এলে কিভাবে? তখন মা জানান যে সেটা হচ্ছে যে তিনি তার মেয়েকে অর্থাৎ দিশাকে খুবই ভালোবাসেন এবং তার সেখানে তার সেই টানেই তিনি ফিরে এসেছেন। এবং এটা শুনে দিশা কাঁদতে লাগলো। তার কান্না শুনে তার ঠাম্মা ঘর থেকে বেরিয়ে তাকে নিজের ঘরে নিয়েছে এবং জিজ্ঞাসা করলো, কিন্তু সে কিছুই বললো না এই ব্যাপারে তার ঠাম্মাকে। এবং এরপর থেকে যখন দিশা কোথাও পড়ে যেত তার মা তাকে এসে তুলতো, রোজ রাতে এসে দিশার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিত। এইভাবেই চলতে থাকলো। একদিন দিশার ঠাম্মি দেখলো যে দিশা কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। তখন সে দিশাকে জিজ্ঞেস করতে দিশা আনন্দে বলে দেয় যে তার মায়ের সাথে সে কথা বলছে। এরপর তার যে ঠাম্মা তার সঙ্গে সঙ্গে সে হচ্ছে একজন পুরোহিতের গুরুদেবের কাছে তাকে ফোন করে এবং সবকিছু খুলে বলে, এবং তাকে যে পরামর্শ দেয়া হয় সেটা হচ্ছে যে দিশার মায়ের নামে যেন একটা পিণ্ড দান করে দেওয়া হয়, এবং তার ঠাম্মা তার ছেলে দিশার বাবাকে এটা বলে এবং উনি গয়াতে গিয়ে সেটা করে আসেন। এই যে হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে নিজের কাছের খুব মানুষ হঠাৎ করে সামনে চলে আসলেও তখন এরকম একটা অনুভূতি হয়। এবং এইটা যদি আপনাদের খুব বেশি অবিশ্বাস হয়ে থাকে, ভূত ফিল্মে আমাদের আরো একজন অতিথি এসেছিলেন বেশ আগে, তিনি একটা ঘটনা শেয়ার করেছেন এরকম, রাস্তার মাঝখানে তিনি পড়ে গিয়েছিলেন এবং তাকে কেউ একজন হাত ধরে টেনে তোলে। সেটা তার গ্র্যান্ড প্যারেন্টস দের কেউ ছিল বোধহয়, এবং সেই ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যাই হোক, এরকম হয়তো মানুষের সাথে আপনাদের কখনো দেখা হয়েছে কিনা জানি না, তবে দেখা হোক এরকম নিশ্চয়ই আপনারা চান না, তাই আপনারা SMS অনেকে জানিয়েছেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা যদি সবাইকে বলতেন প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি ফাহাদ, মগবাজার ডাক্তারগুলি থেকে। আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঠিক এরকম যে আমার মামা ঢাকায় থাকেন, তো তিনি 6-7 মাস আগে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যান। তো গ্রামের বাড়িতে যেয়ে তার কিছু বন্ধু বান্ধব যারা বিভিন্ন শহরে বা তাদের সেই গ্রামেই থাকে তাদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করে। তো পিকনিক করার জন্য অবশ্যই একটা জায়গায় বাছাই করা দরকার। তো তারা সবাই মিলে একটি জায়গা ঠিক করে। সেই জায়গাটি ছিল আমার মামার নানার বাড়ি, পুকুরের পাড়ে তার চাচাতো মামার বাড়িতে। তো এখানে বলে রাখি যে তা আমার মামার নানার বাড়ি এবং তাদের বাড়ির দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার। তো ওখানে 1 কিলোমিটার দূরত্ব ছিল এবং বাড়িটি ছিল এমন যে আমার মামারা খুলনায় থাকেন তাদের ফ্যামিলি নিয়ে। তো সেখানে তারা অনেকদিন পর পর বাড়িতে আসতেন এবং বাড়িটি ছিল প্রায় নারকেল গাছ, সুপারি এবং বাঁশঝাড়ে ঘেরা। ওইখানে দিনের বেলায় রোদ পৌঁছাতো না উঠানে ভালোভাবে, এবং ওখানে সকালবেলা একা একা যেতেই ভয় লাগতো। তো আমার মামা নাকি তার অনেক ভৌতিক ঘটনা ওই বাড়ি তার মামা মামির কাছ থেকে শুনেছেন। শুধু ওই বাড়ি নয়, আমাদের মামা বাড়ির পুরো গ্রামটাই হচ্ছে বাঁশঝাড়, নারকেল গাছ, সুপারি, আম, জাম, কাঁঠাল গাছ এইসব দিয়ে ঘেরা। তো এটা হচ্ছে নড়াইলের নড়াগাতি থানার ফুলবদিনা গ্রাম। তো যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি। ঘটনা হচ্ছে পিকনিকের সেই রাত্রে, পিকনিকের দিন, পিকনিকের পর রাত 12:30টার দিকে তারা যখন খাওয়া দাওয়া শেষ করে তখন তারা আরো গল্প গুজব করতে করতে টাইমের কথা মনেই ছিল না। তো হঠাৎ করে দেখে ঘড়িতে যে রাত প্রায় 1:15। তো তখন তারা সবাই সিদ্ধান্ত নেয় যার যার বাড়ি চলে যাওয়ার জন্য। তো যখন সবাই রওনা করলো তখন আমার মামার হঠাৎ করে মনে পড়লো যে তার বাড়িতে যাওয়ার সময় যে শ্মশানঘাটটা পড়ে ঠিক 2 দিন আগে সেখানে একজন হিন্দু মহিলাকে পোড়ানো হয়, যিনি কিনা গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। আচ্ছা। তো সেদিন এটা জানার পরে মামার ভয় করতে লাগলো। তখন তার বন্ধুকে বলল যে তাকে একটু এগিয়ে দিয়ে আসতে। তার বন্ধু তখন হেসে বলল
যে কিরে তোর ভয় করছে নাকি। সে বললো যে হ্যাঁ ভয় তো একটু করছেই। তো তখন তার বন্ধু তার সাথে যেতে রাজি হলো এবং দুজনে হাঁটছে। তো যেতে যেতে তারা হঠাৎ করে দেখে যে খেয়াল করে যে বাঁশ ঝাড়ে বাঁশগুলো একটা অন্যর সাথে বাড়ি খাচ্ছে এবং মটমট করে শব্দ হচ্ছে। আবার সামনের দিকে আম গাছের ডাল ভেঙে পড়ছে তাদের সামনে। এটা স্বাভাবিকভাবে হতেই পারে, তারা এগুলা তোয়াক্কা না করে আস্তে আস্তে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। যখন শ্মশানের কাছাকাছি চলে আসে তখন শ্মশানটা ছিল আমার মামার নানা বাড়ি এবং তাদের বাড়ির মাঝামাঝি একটি জায়গায়। তো তখন আমার মামা মনে করে যে যেহেতু বাড়ির কাছে চলে এসেছি সেহেতু তার বন্ধুকে বলে যে তুই চলে যা, আমি একা বাড়ি চলে যেতে পারবো। তখন তার বন্ধু চলে গেল এবং সে একা একা হাঁটতে শুরু করলো। তো হাঁটতে হাঁটতে হঠাৎ সে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। হঠাৎ একটি দমকা হাওয়া তাকে সে বাড়ি মেরে চলে গেল। তো সেটা তার পুরো শরীর শিউরে উঠলো। সে আবার পাশে দেখলো যে বাঁশঝাড়ের একটা বাঁশ হঠাৎ করে মাঝখান দিয়ে ফেটে দুভাগ হয়ে গেল। এমন টাইমে হঠাৎ সে সামনের দিকে দেখতে পারলো যে কেউ একজন ছাতি মাথায় দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তো সে চিন্তা করলো এই রাত্রিবেলা এই ছাতি মাথায় দিয়ে কি আসবে। গ্রামের বাড়িতে এমনি রাত 9টার ভিতরে মানুষজন সবাই ঘুমিয়ে পড়ে, এর উপরে আবার এখন বর্ষাকালও না বা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা হয় না, তাহলে ছাতি মাথায় দিয়ে বা কেন আসবে। এটা ভাবতে ভাবতে হঠাৎ আর একটু কাছে যখন মানুষটি চলে আসে তখন সে দেখতে পেল যে মানুষটি আসলে একজন মহিলা। তো সে ভাবলো যে এত রাত্রে মহিলা গ্রামের বাড়িতে তো অসম্ভব, একা বেরোবে। তো এইগুলো ভাবতে ভাবতে তার হঠাৎ ভয় হতে লাগলো। তো যখন কিন্তু তার আর কোনো উপায় ছিল না, বাড়ি যাওয়ার রাস্তা থেকে একটি ছিল, ওইখান দিয়ে এগিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। যেহেতু সে আস্তে আস্তে এগোতে থাকলো, যখন মহিলাটি তার কাছাকাছি চলে আসলো জ্যোৎস্নার আলোয় দেখতে পেল যে মহিলাটি সেই মহিলা যে কিনা ঠিক দুদিন আগে যাকে পোড়ানো হয়েছিল। তো এটি দেখে মামা বাকশক্তি হারিয়ে ফেলে এবং জায়গায় স্থির হয়ে দাঁড়ায়। তো এটা দেখে সে বলল যে এটা ভাষায় বলা যাবে না যে মহিলাটি তাকে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে তাকে ক্রস করে চলে গেল, যেটি কিনা দেখে মনে হলো যে তাকে শাসিয়ে গেল। তো সে ওখানে ক্রস করে যাওয়ার পরে যখন তার চেতনা শক্তি ফিরে পেল, তার পিছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই। 4-5 সেকেন্ডের ব্যবধানে সবকিছু উধাও। তো এটি দেখে মামা দৌড় দেয় তাদের বাড়ির দিকে। তখন দৌড়ানোর সময় মনে হলো যে তার পিছনে কে যেন তাকে ধাওয়া করছে। তো তার তখন আর পিছনে চার মতো শক্তি ছিল না তাকানোর মতো। তো সে দৌড় মেরে এসে তাদের বাড়ির উঠানে এসে পুরো অজ্ঞান হয়ে গেল। তার যখন জ্ঞান ফিরলো রাত্রেবেলা দেখে যে তার বাড়ির চারপাশে তার লোকজন সবাই একসাথে তাকে ঘিরে আছে। পরদিন সকালে সে তার বড় ভাইকে নিয়ে ওখানে সত্যতা যাচাই করতে আবার সে বাঁশঝাড়ের ওখানে যায়। তো যেটি দেখে সেটি হলো কি বাঁশঝাড়ের একটি বাঁশ যেটি আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ ফাড়া। দেখে মনে হলো কেউ যেন উপর থেকে টান দিয়ে বাঁশটা টেনে দুভাগ করে ফেলেছে। তো এটি দেখে সবাই গ্রামের মানুষরা বিশ্বাস করতে বাধ্য হলো এবং আরো অনেকেই নাকি এরপরে যারা অনেকে ওইখান দিয়ে একটা চলাফেরা করছে রাত্রিবেলা, অনেকেই মহিলাটিকে দেখেছে কিছুদিন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা ছোট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Comes alive with grounding force. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:44 শুনছি সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে শরণ হোসেন লিখেছেন, রাসেল ভাই আমি এরকম ঘটনার সামনে পড়েছিলাম, অর্থাৎ ওই যে কোনো মানুষ যিনি মারা গেছেন কাছের বা দূরের এবং তার সামনে আবার পড়ে যাওয়া, এবং তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। আমি কেস করছি যে আপনি ওটার কথাই বলছেন। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে মারুফ লিখেছেন ফেসবুকে, আমি খুব ভালো একটা ঘটনা পাঠিয়েছিলাম 1 বছর আগে, কিন্তু এতদিন সিলেক্ট হয়নি, হলে আমি স্টুডিওতে আসতাম। আপনার যদি ওই ঘটনা সিলেক্ট না হয়ে থাকে তাহলে আপনি আরেকটা ঘটনা পাঠিয়ে ফেলতে পারেন আমাদেরকে কিন্তু। রাইট। আচ্ছা, কিছু SMS এর মধ্যেও আমি দেখেছি যে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। যেমন হাবিবা লিখেছেন যে আমার একজন আন্টি 2013 সালের 4 এপ্রিল মারা গিয়েছিলেন, কিন্তু ওনার উপস্থিতি আমি এখনো আমার আশেপাশে অনুভব করি। তিনি আমাকে খুব ভালোবাসতেন। বিন্দাস আমাদের লিখেছেন বিন্দাস সুজন লিখেছেন উত্তরা থেকে, যে রাসেল ভাই এমন একটা ইমেল পড়লেন যে আমার কান্না ধরে রাখতে পারলাম না। আই লাভ ইউ বুথ অফ এম, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বুথ অফ এম। এন্ড থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আতসী আমাদের SMS করেছেন এবং খুব কাছের একজন যিনি বেঁচে আছেন কিনা তিনি জানেন না,
মোস্ট প্রবাবলি তিনি আর নেই, বাট তার সাথে যদি আবার দেখা হতো তিনি খুশি হতেন। আমাদেরকে এছাড়া লিখছেন সাজ্জাদ যে আমার ভাইকে একবার দেখার জন্য আমি রাতের পর রাত কতবার আশেপাশে অনেক ঘোরাফেরা করেছি, বাট এখনো তার দেখা পাইনি। অনেকেই দেখতে চান মৃত আত্মীয় স্বজনদের, এটা আমি আগেও শুনেছি যে অনেকের এরকম ইচ্ছে থাকে যে আত্মীয় স্বজন পুরো পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সঙ্গে আরো একবার মুহূর্তের জন্য যে দেখা হতো তাহলে হয়তো বেশ ভালোই হতো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে SMS করছেন। দেখতে পাচ্ছি রিপন আশুলিয়া থেকে আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে সৈয়দ মোহ লাইল, আমাদের শাকিল SMS করেছেন আমাদের এখানে অর্চি, এছাড়াও রিয়াদ আমাদের এখানে SMS করেছেন, আসাদ চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে তার বন্ধু আজমাইন খানের সঙ্গে তিনি ভূত FM শুনছেন। যাই হোক, আমরা আমাদের যে অতিথি চিটাগং থেকে এসেছেন তার সঙ্গে আমরা একটু কথা বলি। আপনি তো অনেক কিছুই বললেন এবং আপনার যা আমাদের আসলে শেষ করার সময় হয়ে গেছে। আপনার আর কিছু কি বলার ছিল, যে ওখানে আরো কিছু ভয়ঙ্কর কিছু দেখেছেন কিনা বা এরকম? হ্যাঁ রাসেল ভাই, শুভেচ্ছা আরেকবার। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খণ্ড বিখণ্ড বিভিন্ন অলৌকিক কাহিনী শেয়ার করছিলাম। তো এখন আমি যে কাহিনীটি শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা স্বনামধন্য প্রসিদ্ধ ভবন। সঙ্গত কারণে আমি নাম উল্লেখ করছি না। নাম না বলা নাম না বললে আরো ভালো হতে চাক, আপনি নাম না বললে বেটার। আমি নাম বলছি না। তো ওই ভবনটি যখন প্রতিষ্ঠিত করা হয় তখন এর মালিককে স্বপ্ন দেখানো হয়েছিল যে আপনি যদি একটি তাজা এবং সুন্দর ছেলে এটার জন্য বলি না দেন তাহলে আপনার বিল্ডিংটি খুব একটা স্থায়িত্বশীল হবে না কিংবা এটা কর্মক্ষম হবে না। তো সত্যি রাসেল ভাই, ওই মালিক যিনি এটা তৈরি করেছিলেন উনি হয়তো কাজটি করেননি কিংবা ওনার পক্ষে সম্ভব ছিল না, সম্ভব না। তো আলটিমেটলি ওই বিল্ডিং এর স্থায়িত্বটা খুব বেশি দিন হয়নি। বিল্ডিংটা কিন্তু ঠিকই টিকে আছে এবং সুন্দর, বাট ওখানে কোন এক অজানা কারণে ওখানে হয়তো ক্লাস হয় না কিন্তু মানুষ যায় না কিংবা যে কোনো প্রবলেমটা ওখানে ক্রিয়েট হয়। দেখা যাচ্ছে সবকিছুই ঠিক আছে কিন্তু এটা সবসময় তালা মারা থাকে। তো এটা আমার কাছে এখন পর্যন্ত আসলে খুব একটা রহস্যময়, কিন্তু ফাইন্ড আউট করা যায়নি কেন এমন পরিস্থিতি হচ্ছে। ওকে, সো আর কিছু? হ্যাঁ অবশ্যই, আরেকটা আমি স্টোরি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেয়ার করার সময় অবশ্য আচ্ছা ছোট্ট করে শুনি, একটু ছোট্ট করে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের F1 হল বরাবর অনেক বড় একটা ল্যাম্প পোস্ট ছিল এবং ওখানে সবসময় ফ্লাড লাইট দেওয়া হতো। এবং আমি মসজিদের যে স্টোরিটা শেয়ার করেছিলাম অনেকটা তারই মতো, তো ওখানেও লাইট দিলে কোনো এক অজানা কারণে লাইটটি দেওয়ার মাত্রই ফিউজ, দেখা যাচ্ছে যে কোনো হলে গন্ডগোল, কোনো এক কারণে বিকালবেলা লাইটটা দিয়েছে সন্ধ্যার সময় আর জ্বলছে না। এবং এত দ্রুত এবং ওই লাইট বরাবর F1 হলের 333, 233, 133 এবং 433-এ পরপর 4 বছরে 4 জনের ফাঁসি দেয় 4 জন। এত ডিটেল না জানলে ভালো হতো। আচ্ছা, এনিওয়েজ, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনাদের ঘটনা শেয়ার করার জন্য এবং কষ্ট করে চিটাগং থেকে এই পর্যন্ত এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য। এন্ড আশা করছি যে ভাবি আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করলেন আমাদের জন্য এবং আপনাদের আবার ফিরে যাবেন কালকে চিটাগং এ, খুব নিরাপদে আপনারা ফেরেন সেটাই আশা করবো। এন্ড ঘড়ির সময় রাত 1:50 আমাদের বিদায় নিতে হবে আসলে, এবং যাওয়ার আগে আপনাদের সবার জন্য থাকলো অগ্রিম ঈদের শুভেচ্ছা। যেখানেই যান না কেন ঈদের সময় আমরা সবাই যাই আপনজনের কাছে, ঘরে ফিরি।